এই দর্শক, আসসালামু আলাইকুম। তো গল্পতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনারা যারা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আপনারা কে কোন জেলা থেকে গল্পটি শুনছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। তো চলুন গল্পে চলে যাই। চাকরিতে ঢুকেছি আজ প্রায় 9 মাস 17 দিন হলো। এর মধ্যে আব্বা আর মা আমাকে বিয়ে দিবে বলে উঠে পড়ে লেগেছে। আমি তাদের এত করে বলতেছি চাকরিতে সবেমাত্র ঢুকলাম, এর মাঝে আবার বিয়ে করা কেন লাগবে? তাদের কথা এ বাড়িতে বউ লাগবে আর আমাকে তারা বিয়ে দিবে। তো আমি আজ সকালে অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে নিচে এসে ডাইনিং টেবিলে সবার সাথে খেতে বসলাম, কিন্তু অবাক করা বিষয় হচ্ছে কেউ আমাকে খাবার তুলে দিতেছে না। মা, কি হলো, খাবার তুলে দাও। মা চুপ করে নিজের মতো খেয়ে যাচ্ছে। ভাবি, তুমি দাও না, আমার অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে। আমি কি তোর ঘরের বউ নাকি যে তোকে খাবার তুলে দিব? নিজেরটা নিজে করে নিয়ে খা, আমাকে কোনো হুকুম করবি না। এতদিন তো তুমি আর মা আমাকে খাবার প্লেটে তুলে দিতে, আজ কেন আমাকে নিজে নিতে হবে? এখন থেকে তোর খাবারটা তোকেই রান্না করে খেতে হবে। ভাবি, এটা কেমন কথা? তুমি এবাড়ির বউ, তুমি তো সবার জন্য খাবার তৈরি করো, তাহলে আমার খাবার আমাকে কেন রান্না করতে হবে? আমি এ বাড়ির বউ, কিন্তু তোর বউ নই। আমি যদি রান্না করি আমার স্বামী, শ্বশুর, শাশুড়ি আর ননদিনীর জন্য করব, তোর জন্য করব না। মা, এসব কি শুরু করে দিলে আমার সাথে? আর ভাবি এসব কি বলতেছে? ভাবি তো এতদিন সবার রান্না করে দিত। কি এমন দোষ করলাম যার কারণে সবার থেকে আলাদা করে দিতে চাইতেছো বলো? বিয়েটা করে ফেল, তাহলে তোকে আর কষ্ট করতে হবে না। তখন নতুন ভাবেই সব করবে। এখন কোনো বিয়ে করতে পারবো না, আগে নিজের পায়ে দাঁড়াবো, তারপরে বিয়ে করব। আর মনে রেখো, হাতি পুষতে গেলে কলা গাছ লাগা লাগে। ফোড়া দিলে ফোড়ার মুখও দেয় আল্লাহ, সবার রিজেকের মালিক আল্লাহ। আর তুই তো এখন বেকার না, ভালো চাকরি করিস, ভালো বেতন পাস, তাতে কি তোর আর তোর বউয়ের চলতে কোনো অসুবিধা হবে? আমি এখন বিয়ে করব না। আর কোনো কথা না বলে খাবার দাও তো তাড়াতাড়ি। বড় বৌমা, সবার তো খাওয়া শেষ, বাকি খাবারগুলো রান্নাঘরে রেখে আসো। জি বাবা, যাচ্ছি। ভাবি আব্বার কথা মতো ডাইনিং টেবিল থেকে এক এক করে সবার খাবার নিয়ে গেল। একবারও বলল না আমি খাবো কিনা। আচ্ছা আপনারা বলুন তো, চাকরির বয়স আমার এখনো 1 বছরও হয়নি, অমনি বিয়ের কথা বলে। বিয়ে করলে যে আমার সব স্বাধীনতা শেষ হয়ে যাবে, সেটা কি তারা বোঝে না? আমার বিয়ে নিয়ে এত উঠে পড়ে লেগেছো কেন তোমরা? বড় ছেলের বিয়ে দিলাম আজ 5 বছর হলো, তাদের কোনো সন্তান হলো না। আমাদের কি ইচ্ছে করে না দাদা দাদি ডাক শুনতে, নাতি নাতনির সাথে খেলতে? ভাবি, গর্ভধারণ করার মতো তখন অবস্থা ছিল না বলে এতদিন হতে পারে নাই। আর ডাক্তার তো সেদিন নিজেই বলল বছরের মধ্যেই ভাবি মা হতে পারবে। অত কিছু বুঝি না বাপু, তুই বিয়ে করবি কিনা বল, আর বিয়ে না করলে তোকে এই বাড়ি থেকে বের করে দিব, এই বলে রাখলাম। আসলে আমার ভাবিকে ভাইয়া বিয়ে করে নিয়ে আসার পর ভাবি মা হতে ছিল না, তাই ভাইয়া একদিন ভাবিকে নিয়ে ডাক্তারের কাছে যায়। তখন ডাক্তার বলে গর্ভধারণ করার জন্য যতটুকু জায়গা দরকার ভাবি এখনো সেটা হয়নি, তাই কয়েক বছর অপেক্ষা করা লাগবে, তাই তিনি পূর্ণ গর্ভধারণ করতে পারবে। করব না আমি বিয়ে। তোর যদি কোনো পছন্দ থাকে বলতে পারিস, আমরা গিয়ে কথা বলে আসবো। ভালো করেই জানো আমি কারোর সাথে কোনো সম্পর্ক করি না, আর কাউকে পছন্দ করি না। তাহলে বিয়ে করতে যাচ্ছিস না কেন? কিছুদিন যাক, তারপর করব। অত সময় আমার হাতে নাই। এমনিতেই অফিসে দেরি হয়ে যাচ্ছে, তার উপরে আবার খেতে দেয় নাই, তাই বাধ্য হয়ে 5 গ্লাস পানি খেয়ে টিফিন বাটি না নিয়ে অফিসে চলে গেলাম। অফিসে এসে শুরুতেই বসের বকুনি খেলাম। শালার সকাল থেকে আমার কপালটাই খারাপ, কি যে করি এখন। কোনো রকমে আবার কাজে মনোযোগী হলাম। দুপুরে সবাই খেতে গেল, শুধু আমি বাদে। আসলে আমি বাইরে খাবার খেতে পারি না। এই রে, কথা বলতে বলতে আপনাদের পরিচয় দিতে ভুলে গেছি। আমি শামীম। আমার পরিবার বলতে মা, বাবা, বোন, ভাবি, ভাইয়া।
সবাই আমাকে অনেক ভালোবাসে, কিন্তু শালার এই বিয়ের জন্য ইদানিং আমার সাথে সবাই খোঁচা মেরে আর রাগ করে কথা বলে। অফিসের বাইরে এসে একটা ছোট দোকান থেকে 2টা সিগারেট নিলাম আর মোবাইল বের করে ফেসবুক চালাতে লাগলাম, যদি ক্ষুধা কমে। আসলে সময়টা দ্রুত শেষ করতে চাচ্ছি আর কি। বস সবাইকে সন্ধ্যার মধ্যে ছেড়ে দিল, আমাকে সহ আরও 20 জনকে রাখলো। এমনিতেই ক্ষুধা লাগছে, তার উপর আজ নাকি 11টায় ছুটি আমাদের। কোনো রকম কাজ করতে করতে 11টা বাজালাম। তারপর ছুটি হলে বাসায় চলে আসলাম। এসে দেখি পুরো বাসা অন্ধকার। প্যান্টের পকেট থেকে মোবাইলটা বের করে ফ্ল্যাশ লাইট অন করে নিজের ঘরে গিয়ে দেখি সকালে যেমনটা করে ঘরটা অগোছানো রেখে গেছি ঠিক তেমনই আছে। তার মানে আব্বার কথা মতো সবাই চলতেছে। রাগ হয়ে ঘরে বাইরে এসে সবাইকে ডাকতে থাকলাম, কেউ বের হলো না। যখন বললাম আমি তোমাদের কথায় রাজি, আমি বিয়ে করব, অমনি পুরো বাসার লাইট জ্বলে উঠলো আর সবাই যার যার ঘর থেকে বের হলো। বলেছিলাম না ঠেলার নাম বাবাজি। যাই হোক, তাহলে তোর সুবুদ্ধি হলো। আমি টেবিলে খাবার দিতেছি, তুই হাত ধুয়ে খেতে আয়, বাকি কথা পরে হবে। যাক, তাহলে ছোট ভাই আর বিয়ে হচ্ছে, নতুন ভাবি পাবো একটা। আহা, কি আনন্দ। বাবা যা ফ্রেশ হয়ে আয়। যাক বাবা, বিয়ে করব বলে এত দরদ, আর সকাল থেকে কি কাহিনীটা না করলো সবাই। এত করে যখন ডাকলাম কেউ শুনলো না। বিয়ে করব এ কথা বলা মাত্রই এত যত্ন, আমাকে আর স্বাধীনভাবে থাকতে দিবে না। তৃপ্তিমা যা তো, তোর ছোট ভাইয়ের রুমটা ঠিক করে দে আর সব ময়লা পোশাক ধুয়ে দে। আব্বার বলা শেষ হয়নি আর তৃপ্তি দৌড়ে আমার রুমে চলে গেল। কি আর করার, নিজের কাজ যেহেতু নিজে করতে পারি না, আবার কেউ যেহেতু করে দিবে না, সেহেতু বিয়ে তো করাই লাগবে। কি বলেন আপনারা? ফ্রেশ হয়ে নিচে এসে দেখি আমার জন্য খাবার সাজিয়ে রেখেছে। আমি কাউকে কোনো কথা না বলে যখন খাবার মুখে দেব তখন বাবা কোনো না বলেই যে খাবার মুখে দিতেছো। কি বললা? আমি? ওমা, সে কি ছেলে দেখি আমার বিয়ে করার কথা ভুলে গেল। রাজি আছে আমি বিয়ে করতে, তোমরা মেয়ে দেখো। আমরা অনেক আগেই মেয়ে দেখে রেখেছি। ওরে বাবা বলে আবার এরা কবে মেয়ে দেখলো? তার মানে আমার সুখ নষ্ট করার পায়তারা করতেছে এরা। আমি কাঁদো কাঁদো ভাবে সবার দিকে একবার করে তাকালাম, যদি কারো দয়া হয় আমার উপর, কিন্তু না, কারো দয়া হলো না। আমার বন্ধুর একমাত্র ছোট বোন, দেখতো মাশাল্লাহ। আর বড় কথা হলো মেয়েটা পরহেজগারি, তোর সাথে খুব ভালো মানাবে। আমার কথা বিশ্বাস না হলে মা আব্বাকে জিজ্ঞেস করে দেখ। আমি তখন তাদের দিকে তাকালাম। অয়ন যা বলতেছে একদম ঠিক বলছে। মেয়েটাকে আমাদের সবার ভালো লেগেছে, অনেক ভালো একটা মেয়ে। আর হাতের সব কাজ জানে, বাংলা জানে এবং আরবিও জানে। 5 ওয়াক্ত নামাজ পড়ে আর বেশি বেশি নফল রোজাও করে। ভাইয়া, ছোট ভাবি কিন্তু সেই দেখতে তোর মনের মতো। এই এখনো ভাবি হয়নি? হয়নি, তবে এখন তো হবে। ঠিক আছে, তোমাদের সবার যেহেতু পছন্দ সেহেতু আমার কোনো আপত্তি নাই। আলহামদুলিল্লাহ। কালকে তাহলে আমাদের সাথে মেয়ে দেখতে যাচ্ছিস? কালকে তো অফিস আছে আমার। এতদিন থেকে চাকরি করিস, একদিনও কি ছুটি নিয়েছিস? শুধু কাজ আর কাজ। তোর বসকে ফোন দে, আমি কথা বলে ছুটি নিই। তারপর মা আমার কাছ থেকে ফোন নিয়ে একটু দূরে গিয়ে বসকে কি যে বলল, সাথে সাথে বস ছুটি দিল। বুঝলাম না এরকম রাগী আর খারাপ বস কেমন করে ছুটি দিল। খাওয়া শেষ করে নিজের ঘরে গিয়ে দেখি অনেক সুন্দর করে গুছিয়েছে তৃপ্তি, আর কোনো না ভেবে দিলাম এক ঘুম। পরের দিন সকাল 10টায় বাসা থেকে বের হলাম মেয়ে দেখার উদ্দেশ্যে। প্রায় ঘন্টাখানেক যাওয়ার পরে মেয়ের বাড়িতে চলে আসলাম। এসে দেখি সব কিছু রেডি করে রেখেছে, তার মানে এরা জানে আমি আসব। হায় রে কপাল আমার। আমরা বসার পর সবার জন্য ঠান্ডা শরবত আর নাস্তা নিয়ে আসলো। আমি শুধু শরবত খেলাম, কারণ আমার গলা শুকিয়ে গেছে। এই প্রথম কোনো মেয়ে দেখতে আসলাম নিজের জন্য, তো তাই। কিছুক্ষণ পর মেয়েকে নিয়ে আসা হলো, কিন্তু এ কি, মেয়েটা দেখি বোরকা পরে এসেছে। হায় আল্লাহ, এ কোন কালা কাউয়ার সাথে আমার বিয়ে ঠিক করলো। মেয়েটা এসে সবাইকে উদ্দেশ্য করে সালাম দিল, আর সবাই সালামের জবাব দিল। মেয়েটার কণ্ঠ দেখি হেব্বি সুন্দর। তারপর মেয়েকে আমার মায়ের কাছে এনে বসালো ভাবি। কিছুক্ষণ পর তৃপ্তি বলল,
আব্বা, আঙ্কেল, আমার মনে হয় কি ভাইয়া আর ভাবিকে আলাদাভাবে কথা বলতে দেয়া দরকার। ঠিক বলছো মা। ভাইয়া ওর বন্ধু, ভাবি আর মেয়েটা, ভাবি আমাদেরকে জোর করে একটা ঘরে পাঠালো। ঘরে ঢুকে দেখি দেওয়ালে আয়াতুল কুরসি, কোরআনের আরো আয়াত, এক কথায় পুরো ঘরে ইসলামিক জিনিস। এক পাশে অনেকগুলো হাদিসের বই, কোরআন শরীফ, রেহেলের উপর, পাশে তসবি আর জায়নামাজ। এটা আমার ঘর, আপনার কি পছন্দ হয়নি? না হওয়ার কি আছে, বর্তমানে এমন মেয়ে আর তার এরকম ঘর পাওয়া বিশাল ভাগ্যের ব্যাপার। আমার নাম তো মনে হয় জানেন। সত্যি বলতে জানি না। আমার নাম সুপ্রিয়া, আর আমি এবার অনার্স ফাইনাল বর্ষের ছাত্রী, বাংলা নিয়ে পড়তেছি। আর আপনার নাম তো শামীম, আর আপনি আমার ভাইয়ার বন্ধু, ভাই, আর একটা বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। এত কিছু জানলেন কেমন করে? অনেক আগে থেকেই আপনার সাথে আমার বিয়ের কথা চলতেছে, আর এর আগে আরও 3বার আপনার বাবা মা এসেছিল, আর শেষবার যখন আসে তখন আমাকে আপনার বদলে আপনার মা আমাকে আংটি পরিয়ে যায়। এত কিছু হয়ে গেছে আর আমি জানি না? কেন, আপনি জানেন না? সত্যি বলতে কিছুই জানি না। ও একটা কথা জিজ্ঞাসা করতে পারি? জি, বলুন কি কথা? আপনি কি কারোর সাথে বর্তমানে সম্পর্কে আছেন? নাউজুবিল্লাহ, এরকম কাজ আমি আমার জীবনেও করি নাই, আর আমার নারীত্ব আমার স্বামীর জন্য রেখেছি। আমি সুপ্রিয়ার কথা শুনে মনে মনে অনেক খুশি হলাম। যাই হোক, আমার মতো সেও কারোর সাথে প্রেম ভালোবাসা করে নাই। আপনাকে কি দেখতে পারি? না, কেন? আমাকে একমাত্র আমার স্বামী ছাড়া কেউ দেখতে পারবে না। আমার সাথে তো আপনার বিয়ে হচ্ছে। বিয়ে হবে, বিয়ে তো আর হয়নি। এমনও তো হতে পারে কোনো কারণে বিয়ে হলো না, তখন আমার বাপের ভাগ্যে নেবে। সুপ্রিয়ার কথায় যুক্তি আছে, তাই আর তাকে দেখার জন্য জোর করলাম না। আমাকে কি আপনার পছন্দ হয়েছে? মানুষ হয়ে মানুষকে কেন পছন্দ হবে না? আর যেখানে আমার পরিবার আমার ভালোর জন্য ভালো কাউকে পছন্দ করেছে, সেখানে আমি অপছন্দ করার কে? আমি এই মেয়ের সাথে এখন কোনো কথা দিয়ে পারবো না। যা বলার বা করার বিয়ের পর করব, কি বলেন আপনারা? সেখান থেকে দুজনেই নিচে চলে আসলাম। এসে শুনি আর 3 দিন পর আমার বিয়ে সুপ্রিয়ার সাথে। তাই ভাবি জোর করে আমার মুখে মিষ্টি দিয়ে কংগ্রাচুলেশন জানালো। 3 দিন পর সব নিয়ম রীতি অনুসরণে আমার বিয়ে হয়ে গেল। বউকে শ্বশুরবাড়ি থেকে আনার সময় সে কি কান্না! তার ভাই ভাবি, মা বাবা, চাচাতো বোন, ফুফা, ভাই বোনকে নিয়ে সে কি কান্না! বউ আমার সেদিনও তার মুখ ঢেকে রেখেছে, কেউ দেখতে পারে নাই। আমার বউয়ের কথা, আমার রূপ আমার স্বামী দেখবে, অন্য কেউ দেখবে না। তাই তো তেমন বিয়ের শপিংও করে নাই। আমার বাসাতে নিয়ে আসার পর ভাবি আর তৃপ্তি আমার বউকে আমার রুমে নিয়ে গেল। আমি আমার অফিস কলিগ আর আমার বন্ধুদের সাথে বাসার ছাদে গেলাম। ওরা তো একজন কত কি বলতেছে। বিড়াল কিন্তু সেইভাবে মারতে হবে, 1 বছরের মধ্যে যেন চাচা ডাক শুনতে পাই। আজ সারা রাত ঘুমাবি না, শুধু বউকে আদর করবি, সে তোকে আদর করবে। ওদের থেকে বিদায় নিয়ে আমি বাসার ঘরে ঢুকলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে দুধের গ্লাসটা ধরুন, আর আপনি অর্ধেক খেয়ে বাকি অর্ধেকটুকু আমাকে দিন। বউয়ের কথা মতো তাই করলাম। আমি অর্ধেক খাওয়ার পর সে খেলো। যান, অজু করে আসুন। আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করি। আমি বাথরুমে গিয়ে অজু করে এসে দেখি বউ 2টা জায়নামাজ বিছিয়েছে, কিন্তু আমার ঘরে তো কোনো জায়নামাজ নাই। তার মানে সে তার বাবার বাড়ি থেকে নিয়ে এসেছে। আমি নামাজ পড়ি, তবে আমার জায়নামাজ নাই। আসলে সব সময় মসজিদে নামাজ পড়ি আমি। তারপর দুজন আল্লাহর কাছে শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ আদায় করলাম। তারপর বউ বিছানায় গিয়ে তার নেকাব খুলে ফেললো। আমি কাকে দেখতেছি? এ দেখি আসমানের হুরপরি। আল্লাহর এত সুন্দর করে কাউকে সৃষ্টি করে যার মাঝে কোনো খুঁত রাখে নাই। মাশাআল্লাহ। একটা কথা বলবো, রাখবেন? যাই বলবে তাই রাখবো, খুশির ঠেলায়। আমাকে আজকে রাতটা সময় দিবেন, যা করার কালকে করিয়েন।
শুনে মনটা খারাপ হলেও তাকে আর আমি জোর করলাম না। হতে পারে আমাকে চিনতে চায়, যেহেতু দুইজন দুই প্রান্তের মানুষ। আবার এমনও হতে পারে সে আজ খুব ক্লান্ত। আপনার যদি ইচ্ছা জাগে তাহলে আপনি করতে পারেন, কোনো বাধা দিব না। কারণ ইসলামে বলা আছে, স্বামী যদি তার স্ত্রীকে কাছে পেতে চায়, স্ত্রী যদি রান্নার কাজেও ব্যস্ত থাকে, তাহলে সেই কাজ ফেলে স্বামীকে খুশি করতে হবে। সত্যি বলতে ইচ্ছা জাগলেও আপনার এমন মধুর কথা শুনে আর ইচ্ছা করতেছে না। আর আমি আপনার ব্যাপারটা বুঝতে পেরেছি। শুক্রিয়া, তাহলে শুয়ে পড়ুন। আমি আর সুপ্রিয়া শুয়ে পড়লাম। সুপ্রিয়া আমার দিকে মুখ করে আর আমি তার দিকে মুখ করে ঘুমিয়ে গেলাম। হঠাৎ করে একদিন আমার মেসেঞ্জারে 3টা ভিডিও আসলো, আর ভিডিও 3টাতে স্পষ্ট সুপ্রিয়াকে আলাদা আলাদা 2টা ছেলের সাথে, বলতে পারতেছি না। একটা ভিডিও 3 মিনিটের, একটা ভিডিও 2 মিনিট 33 সেকেন্ড, আর একটা পুরা 10 মিনিটের ওপরে ভিডিও। আমি ভাবতেই পারি নাই সুপ্রিয়ার এত ভালো মানুষের পিছনে এসব নোংরা জিনিস ছিল। ফজরের আজান পড়লে সুপ্রিয়া আমাকে ডেকে তুলে মসজিদে নামাজ পড়ার জন্য পাঠালো। আমি মসজিদে গিয়ে নামাজ পড়ে বাসায় চলে আসলাম। এসে দেখি সুপ্রিয়া ঘরে নাই, তাই তাকে আর না খুঁজে বাসার ছাদে চলে গেলাম। অনেকক্ষণ থাকার পর বাসার ভিতরে চলে আসলাম। এসে দেখি টেবিলে অনেক রকমের নাস্তা সাজিয়ে রাখা আছে। কিছুক্ষণের মধ্যে সবাই ডাইনিং টেবিলে এসে খেতে বসলো। সুপ্রিয়া আমার পাশে বসলো, ভাইয়া ভাবি একসাথে, আব্বা আর তৃপ্তি একসাথে, এবং সবাই নাস্তা দিতেছে। আজকে নাস্তার স্বাদ অন্যরকম লাগতেছে, তাই মাকে জিজ্ঞাসা করলাম। আপনাদের সবাইকে অনুরোধ করতেছি, আপনারা দয়া করে এই ভিডিওটা কেমন লাগতেছে অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি হয়তোবা প্রতিদিন আপনাদের জন্য গল্প তৈরি করতে পারি না, তো আমি অনেক পরিশ্রম করে গল্প বানাই, তো পরিশ্রমের বিনিময় হলেও চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমি মাকে কি বলি সেখান থেকে শুরু করি। মা, আজ নাস্তা কে বানিয়েছে? কেন বাবা, নাস্তা বুঝি ভালো হয় নাই? আরে না মা, আজকে নাস্তা কেন জানি অন্য দিনের তুলনায় অন্যরকম লাগতেছে, আর স্বাদও সুন্দর। বুঝি বুঝি, নিজের বউয়ে যে নাস্তা বানাইছে তাই এত প্রশংসা করা হচ্ছে। ভাবি, আমি তো জানি না কে বানাইছে নাস্তা, তাহলে এমন খোঁটা মেরে কথা বলো কেন? খাওয়ার সময় কথা বলতে নাই। আজ সবার জন্য নাস্তা বানিয়েছে আমার মেজো মেয়ে সুপ্রিয়া, বুঝলি? তাই তো বলি, সকাল সকাল সুপ্রিয়াকে কেন রুমে দেখলাম না, তার মানে আজকে সে নাস্তা বানিয়েছে। তাই তো ভাবি আমাকে এভাবে বললো। দেবরজি, এ তো কি বাবু, তাড়াতাড়ি নাস্তা শেষ করো, তোমার জন্য খুশির খবর আছে। খালি মুখে খুশির খবর বলতে নেই, আগে ও গিয়ে সবার জন্য মিষ্টি নিয়ে আসুক। কি এমন খুশির খবর যার জন্য মিষ্টি নিয়ে আসা লাগবে? ছোট আছে একটা খুশির সংবাদ। শামীমকে আর কষ্ট করে মিষ্টি নিয়ে আসতে হবে না, আমি নিয়ে এসেছি আগেই। তারপর সবার নাস্তা করা শেষ হলে সুপ্রিয়া সবকিছু পরিষ্কার করতে লাগলো। তাকে দেখেই মনে হচ্ছে না তার সাথে গতকালকে আমার বিয়ে হয়েছে। নিজের বাড়িতে একটা মেয়ে যেমন কাজ করে ঠিক সেইভাবে কাজ করতেছে সুপ্রিয়া। একদিনের ভিতরে সবাইকে কেমন আপন করে নিয়েছে। কিভাবে বলো, কি খুশি সংবাদ? আমি বলতে পারবো না, তোমার ভাইয়াকে বলো, আমার লজ্জা করতেছে। বাহ রে, খুশির খবর দিতে আবার লজ্জা করে, তা তো আগে জানতাম না। দেবরজি, তুমি দেখি কিছুই বুঝো না। 2 হাত দিয়ে মুখ ঢেকে ধরলো। যা, কি বললাম তার জন্য এত লজ্জা পেলে? ভাইয়া বল না, কি খুশির খবর? কি হলো বড় ভাইয়া, বলো। আরে দাঁড়াও দাঁড়াও, বলতাছি। শামীম, তুই চাচ্ছু, তৃপ্তি তুই ফুফি, আর মা আব্বা তোমরা দাদা দাদি হতে যাচ্ছ। ভাইয়ার কথা শুনে সবার মুখে হাসির রেখা ফুটে উঠলো। এক এক করে সবাই ভাবির কাছে গেল, আমিও গেলাম। ধন্যবাদ ভাবি এত সুন্দর একটা খবর দেওয়ার জন্য। তোমার বাড়িতে কি জানিয়েছো? এখনো জানাইনি, পরে জানাবো। এখন থেকে বড় বৌমার ছুটি, সে আজ থেকে কোনো কাজ করবে না। এখন থেকে তৃপ্তি সব কাজ করবে। মা, আমিও তো আছি। আজ থেকে বড় ভাবির সব কাজ আমি করব। মাঝে মাঝে তৃপ্তি আমাকে সাহায্য করলেই হবে। তোমার তো পড়াশোনা এখনো বাকি, ছোট বউ, কাজ করলে পড়বে কি করে? আমি বুঝি নিজের বাড়িতে কাজ করি নাই পড়াশোনা করা অবস্থায়? ধন্যবাদ ভাবি, আমাকে বাঁচালে। না মাজান, কোনো বাছাবাছি নাই। আমি এখনো তো সব কাজ করতে পারবো না। বাবা অযথা শুধু সুপ্রিয়ার তৃপ্তিকে বলেছেন। কালকে এ বাড়িতে সুপ্রিয়া আসলো, শামীম আর
ওকে আলাদা আলাদা সময় কাটানোর সুযোগ তো দিবেন, তা না হলে পরের বছর ওদের কাছ থেকে নাতি নাতনি পাবেন কেমন করে? ভাবির এমন কথা শুনে আমি আর সুপ্রিয়া দুজনেই লজ্জায় শেষ। আমি তো দৌড়ে বাহিরে হয়ে আসলাম আর সুপ্রিয়া ঘরে গেল। এভাবে সবার সামনে এমন কথা কেউ বলে? আমি তো অন্য কারোর কাছে বলি নাই, আমার বাবা মা ছোট ভাই ছোট বোনের সামনে বলেছি। হাজার বছর বেঁচে থাক মা, তোর মতো বউ সবার কপালে জোটে না, তুই আমার আদরের মেয়ে। বিকালবেলায় বাসায় গেলাম, গিয়ে দেখি বাসা ফাঁকা, মানে সবাই সবার ঘরে আছে এই সময়। তাই আমিও ঘরে গেলাম, কারণ তো বুঝতে পারতেছেন কাল থেকে বউটাকে কাছে পেলাম না। যাই কি বলে শুনি। ঘরে গিয়ে দেখি বউ আমার ড্রেসিং টেবিলে আয়নায় নিজেকে দেখতেছে আর মাথার চুল চিরুনি দিয়ে। বাহ, বউয়ের দেখে অনেক লম্বা চুল। আমার বউকে নিয়ে কেউ আরও খারাপ কিছু ভাবিয়েন না। তাই আমি তার পিছনে গিয়ে দাঁড়ালাম। আমাকে দেখার পরও সুপ্রিয়া উঠতেছে না। অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে থাকতে দেখে সুপ্রিয়া নিজেই বলা শুরু করলো, আপনার জন্য এত সাজগোজ করতেছি আর আপনি কিছুই করতেছেন না। আমি তো মনে করেছি আপনি পিছন থেকে আমাকে জড়িয়ে ধরবেন, এরপর আপনার বুকে আমাকে রাখবেন। বাহ, বউ দেখি রোমান্টিক। আমি তো মনে করেছিলাম বউ আমার এত রোমান্টিক হবেই না, আজ দেখি তার উল্টো। আপনি এত রোমান্টিক হলেন কি করে? যে রকম করে আপনি নিজেকে অন্যের কাছ থেকে লুকিয়ে রাখেন, তাতে তো মনে করছিলাম আপনি আনরোমান্টিক হবেন। আগে আমাকে আপনি করে বলা বন্ধ করুন, এখন থেকে তুমি করে বলবেন। আর আমি আপনাকে সম্মান করে আপনি বলবো। আর শুনুন, পর্দা করি, নামাজ পড়ি, আল্লাহর ইবাদত করি, তাই বলে নিজের স্বামীর সাথে রোমান্টিক হব না তো কার কাছে হব? আর এটা বর্তমান যুগ, সবার হাতে হাতেই স্মার্টফোন আছে, তাই বলে ভাবিয়েন না আমি মোবাইলে খারাপ কিছু দেখি বা শুনি। সত্যি বলতে স্কুল কলেজে যেতে দেখতাম আমার বান্ধবীদের ওদের বয়ফ্রেন্ডের সঙ্গে প্রেম করতে। তখন মনে মনে স্থির করি, প্রেম করলে বিয়ের পর নিজের স্বামীর সাথেই করব। সুযোগ যেহেতু পেয়ে গেছি, রাতের বাসর দিনে করি। আপনার চোখ বন্ধ করুন প্লিজ। স্বামী স্ত্রীর পবিত্র মিলন হয়ে গেল, এটা হালাল। তারপর দুজনে গোসল সেরে নিলাম। সন্ধ্যায় ভাবি আর সুপ্রিয়া দুজনেই একসাথে রান্না করলো। রাতে খাবার খাওয়ার পর আমরা নিজেদের ঘরে চলে গেলাম। এই যে শুনেন না, আমাকে কোলে করে আপনাদের বাসার ছাদে নিয়ে যাবেন? বউ আমার এত রোমান্টিক, তাকে জানলে কখন নিয়ে যেতাম। সুপ্রিয়াকে কোলে করে ছাদে নিয়ে গেলাম। দুজনে মন খুলে সেখানে কথা বলতে লাগলাম। তাকে একটা কথাই বারবার জিজ্ঞাসা করছি, সে কারোর সাথে কখনো প্রেম ভালোবাসা করেছে কিনা। সেও শুধু বলছে সে কখনো প্রেম ভালোবাসা করে নাই। তার ছেলে একটা বেস্ট ফ্রেন্ড আছে। স্বামীর মধ্যে যে কথাগুলো হয় আমরা সেই কথাগুলোই বললাম। তারপর আবারও সুপ্রিয়াকে কোলে করে ঘরে নিয়ে আসলাম। তারপর যা হওয়ার তাই হলো, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। দেখতে দেখতে 3 দিন চলে গেল। শ্বশুরবাড়িতে থেকে বড় শালা নিতে এসেছে, তার সাথে আমরা চলে গেলাম শ্বশুরবাড়িতে। বড় শালার বউ, ছোট শালার বউ, চাচাতো শালার বউ, শালি সবার আগে এসে সবার সাথে এসে খেলে দিলে ঘুরে ফিরে প্রায় 7 দিন চলে গেল। শ্বশুরবাড়ি থেকে আসার পর আবার আমার অফিসের ছুটি শেষ হলে নিয়মিত অফিস যাওয়া আসা করতে লাগলাম। সুপ্রিয়া মাঝে মাঝে তার ভার্সিটি যায়, ক্লাস করে। বাসার সব কাজ সে একাই করে, কাউকে কোনো কাজ করতে দেয় না সুপ্রিয়া। আব্বা আর মার নিয়মিত ঔষধ খাওয়ানো, ভাবিকে দেখাশোনা, তৃপ্তিকে পাশে বসিয়ে পড়ানো আর আমার সেবা করা। মোট কথায় একদম পারফেক্ট বউ, যাকে বলে কাউকে কোনো কথা বলতে দেয় না। বউকে মাঝে মাঝে শ্বশুর বাড়ি রেখে আমি আবার নিয়ে আসি। তো এইভাবে দিন চলতেছে। দেখতে দেখতে আমার বিয়ের আজ 7 মাস চলে গেল। অফিস থেকে বাসায় ফিরে ঘরে বসে ফেসবুক চালাচ্ছি। হঠাৎ একটা অজানা আইডি থেকে 3টা মেসেজ আসলো। প্রথমে দেখতে না চাইলেও পরে মেসেজে দেখি ভিডিও দেওয়া। প্রথমে ভাবলাম হতে পারে ইসলামিক কোনো ভিডিও, তাই অতটা আগ্রহ দেখালাম। এদিকে সুপ্রিয়া নিচে আবার সবার কাজ করে দিতেছে, তাই ভাবলাম ততক্ষণ এই ভিডিওগুলো দেখি। প্রথম ভিডিওটা 3 মিনিটের। দেখি সুপ্রিয়া তার নিজের ঘরে শুয়ে আছে, একটা ছেলে এসে তার ঠোঁটে ঠোঁট মেলালো। আমি ভিডিওটা দেখি কিছুক্ষণের জন্য পুরা বরফ হয়ে গেলাম। তারপর পুরো ভিডিও দেখি সুপ্রিয়ার কোনো হেলদোল নাই। 3 মিনিটের, কমপক্ষে 5 বার কিস করেছে। আমি ভালো করে শিওর হওয়ার জন্য সেই ভিডিওটা বারবার দেখতে থাকলাম। না, এটা তো সুপ্রিয়া।
পরে ভিডিও দেখতে থাকি, এখানেও এটা সুপ্রিয়া, তাকে অন্য একটা ছেলে ধরে টানাটানি করতেছে, কিন্তু ছেলেটার মুখ দেখা যাচ্ছে না, শুধু বলতেছে তুমি তো বলেছিলে আজ আমাকে তোমার সাথে। ছি ছি ছি। ভিডিওটা 2 মিনিট 33 সেকেন্ডের। তখন সুপ্রিয়া বলতেছে তাহলে ভিডিও বন্ধ করেন আপনি আগে, আর কান্না করতেছে। পরের ভিডিওটা দেখি সুপ্রিয়ার গোসল করার, তবে তার শরীরের কাপড় ছিল, কিন্তু কাপড় থাকলে কি হবে, তার শরীরের ভাঁজ বোঝা যাচ্ছে। গোসলের শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিও করা। আমি ভালো করে শিওর হওয়ার জন্য ভিডিওগুলো দেখতে লাগলাম, কারণ মানুষ তো এখন নতুন প্রযুক্তির সাথে জড়িত, যদি কেউ শয়তানি করে এসব করে। কিন্তু না, সবগুলো ভিডিওই সুপ্রিয়ার ঘরে আর বাথরুমের। যেহেতু আমি সুপ্রিয়ার বাড়িতে অনেকবার গেছি এবং থেকেছি, সেহেতু চিনতে কোনো অসুবিধা হয় নাই। তবে ভিডিও দেখে মনে হচ্ছে আমার সাথে বিয়ে হওয়ার অনেক আগের এগুলো। আমি এসব ভিডিও দেখে নিজেকে আর ঠিক রাখতে পারলাম না। তলে তলে এত কিছু করছে আর আমি তার কিছুই জানি না। আমাকে এভাবে মিথ্যা কথা বললো সুপ্রিয়া, আমি তো তাকে কোনো মিথ্যা কথা বলি নাই। তাই তো বলি বিয়ের প্রথম দিনই এত সবার সাথে ভাব কেন? আমি সব ভাবতেছি, তখন সুপ্রিয়া ঘরে ঢুকে তার শাড়ির আঁচল দিয়ে আমার কপালে ঘাম মুছে দিয়ে বলতেছে, এই শীতের মধ্যেও এত ঘামতেছেন কেন? আপনি কি কোনো বিষয় নিয়ে টেনশনে আছেন? আমি সুপ্রিয়াকে দূরে সরিয়ে দিয়ে নিজেও ওর কাছ থেকে দূরে সরে গেলাম। আমার এমন আচরণ দেখে সুপ্রিয়া অবাক, তার কারণ আমি তাকে প্রতিদিন আমার কাছে টানি, আর আজ সেই আমি তাকে দূরে ঠেলে দিলাম। আর এই 7 মাসে তার সাথে কখনো গলা উঁচু করে কথা বলি নাই। আমি কোনো ভুল করেছি আপনার সাথে? বলুন না কি করেছি। তবুও দয়া করে এমন রাগীভাবে থাকবেন না, আমার ভয় করে। এত নেকা না সেজে চুপচাপ ঘুমাও, আমার কেন জানি ভালো লাগতেছে না। আমার অপরাধ না জানা পর্যন্ত আমি ঘুমোবো না, আগে বলুন। আমার কাছে এসে গালে হাত দিয়ে, ওই তুই আমাকে স্পর্শ করবি না, তোর স্পর্শের মাঝেও পাপ আছে, আমাকে একটু একা থাকতে দে। আপনি আমার স্বামী, একটা কেন 1000টা থাপ্পড় মারতে পারেন, তবুও কোনো কথা বলবো না। তবু দয়া করে বলুন কি অপরাধ আমার? তোর কোনো অপরাধ নাই, সব অপরাধ সব দোষ আমার, তোর মতো বাজারি মেয়েকে বিয়ে করে। আপনি আমাকে বাজারি মেয়ে বললেন? কি এমন অপরাধ করেছি যার কারণে আমাকে এত বড় অপবাদ দিলেন, এত বাজে বিহেভ করতেছেন? আপনার দুটি পায়ে পড়ি, আপনি আমাকে দয়া করে এমন অপবাদ দিবেন না। আপনি আমাকে মারুন, কাটুন, যা খুশি তাই করুন, তবুও এসব বলবেন না। আর বলুন না কি হয়েছে আপনার আজ? সকাল থেকে তো ভালোই ছিলেন, এখন কি হলো আপনার? তোর সাথে কথা বলতেও আমার রুচিতে পাচ্ছে। আর কোনো কথা না বলে ঘর থেকে বাইরে বের হয়ে আসলাম। আমি জানি আজ সারা রাত সুপ্রিয়া ঘুমাতে পারবে না, কারণ সে প্রতিদিন আমার বুকে মাথা রেখে ঘুমায়। আমিও তো সুপ্রিয়াকে নিজের জীবনের চেয়েও বেশি ভালোবেসে ফেলেছি। মানলাম বিয়ের আগে সে ভুল করেছে, আমাকে তো বলতে পারতো, নাকি আমাকে বিয়ে করার পরও তার সেই ভিডিওর প্রেমিকের সাথে গোপনে সম্পর্ক রেখেছে। সারা রাত রাস্তায় বসে বসে এসব ভেবেছি, ঘুমাতে পারি নাই। কোনো স্বামী তার সহধর্মিনীর এসব বাজে জিনিস মেনে নিতে পারবে না। সারা রাত রাস্তায় কাটিয়ে বাসায় এসে দেখি সুপ্রিয়া এখনো কান্না করতেছে, মনে হয় সেও রাতে ঘুমায়নি। আমি আর কোনো কথা না বলে বাথরুমে গিয়ে ফ্রেশ হয়ে ব্যালকনিতে গিয়ে সিগারেট টানতে থাকলাম। আমাকে সিগারেট টানা দেখে সুপ্রিয়া রুমে না থেকে আমার কাছে চলে এসে সিগারেট ফেলে দিয়ে কাঁদতে কাঁদতে বলল, আপনার যদি আমার উপর এত রাগ, অভিমান, দোষ থেকে থাকে তাহলে আমাকে ইচ্ছা মতো মারেন, তবুও দয়া করে এসব জিনিস খাবেন না। আমি যেমন আপনাকে ইহকালে পেয়েছি, তেমনই আপনাকে পরকালেও পেতে চাই। তুই কি আমাকে একটু শান্তি দিবি না? আমার কথা শুনে সুপ্রিয়া সেখানে কাঁদতে লাগলো। সে ভাবতে পারছে না তার কি এমন অপরাধ, কি বা সে করেছে যার কারণে আমি এসব করতেছি। তোমাকে একটা কথা কালকে থেকে বলতে চাই, কিন্তু বলতে পারলাম না, তাই এখন বলি। প্লিজ ঠান্ডাভাবে শোনো। তোকে আমার সহ্য হচ্ছে না, তুই যা এখান থেকে। আর তোর কোনো কথাই আমার ভালো লাগতেছে না, আমি এখন অফিসে যাবো, সর। তুমি একটু অপেক্ষা করো, আমি তোমার নাস্তা নিয়ে আসছি। তোর হাতের খাবার আমার খেতেও মন চাচ্ছে না, সর। সুপ্রিয়াকে ধাক্কা দিয়ে সরিয়ে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে অফিসে চলে গেলাম। আজ 2 দিন থেকে ওর সাথে কোনো কথা ঠিকভাবে বলি না। হঠাৎ করে সুপ্রিয়ার বড় ভাই আমাকে তাদের বাসাতে ডাকলো। আমি গেলাম, গিয়ে শুনি তাদের আবার জমাজমি নিয়ে
চাচাদের সাথে একটু মত বিরোধ চলছে, তাই আমাকে কষ্ট করে জমির কাগজ নিয়ে ভূমি অফিসে যেতে হবে। ভূমি অফিস থেকে এসে আমি যখন আমার বাসায় আসবো, সেই সময় সুপ্রিয়াদের এলাকার কিছু ছেলে আমাকে তাদের কাছে ডেকে বলতে লাগলো, আরে ভাই, কাকে বিয়ে করেছেন একটু খোঁজ নেবেন না? আপনি কত ভালো একজন মানুষ, শেষে কিনা একটা 12 ভাতারি মেয়েকে বিয়ে করলেন। আর একটাও সুপ্রিয়া নামে বাজে কথা বললে জিভ ছিঁড়ে ফেলবো, আর ভুলে যাব আপনারা আমার শ্বশুর এলাকার মানুষ। আরে ভাই বসেন, আগে সব বলতেছি। দেখেন ভাই, এখানে আমরা যারা আছি সবাই আপনাকে অনেক সম্মান করি এবং আপনার ভালো চাই। এসব বাজে কথা আমাকে বলে আমার ভালো চাচ্ছেন? ভাই, আগে সবটা শুনুন। আপনি যাকে বিয়ে করেছেন সে এখনও তার সাথে ভার্সিটিতে পড়ে। একটা ছেলে নাম মাহমুদ, তাকে সে সবার সামনে বলে বেস্ট ফ্রেন্ড, এবং সেই ছেলে তার বর্তমানে বয়ফ্রেন্ড। এখানে এই যে রফিক, বাবুল, সোহান, এদের সাথেও তার সম্পর্ক ছিল এবং শারীরিক সম্পর্কে লিপ্ত হয়েছিল বেশ কয়েকবার। মাঝে মাঝে যে আপনার বউকে এখানে রেখে যান, সে সময় কিন্তু মাহমুদ আপনার শ্বশুরবাড়িতে খুব আসা যাওয়া করে, আর আপনার বউ তার সাথে ঘুরতে যায়। এমনকি তার সাথে বেশ কয়েকবার খারাপ অবস্থায় আমরা ধরেছিলাম, তাই তো এত তাড়াতাড়ি বিয়ে দিল আপনার সাথে। কলেজে থাকা অবস্থায় কত যে প্রেম করেছি, মানুষের কাছে খারাপ হিসাবে পরিচিত হওয়ার পর বরকা পরে বের হয়ে কাউকে মুখ দেখায় না। আমি তাদের কথা আর শুনতে না পেরে সেখান থেকে চলে আসলাম। পিছন থেকে সেই ছেলেগুলো জোরে চিৎকার দিয়ে বলতেছে, আপনার বাচ্চা হলে আমাদের মামা ডাকতে মানা করবেন, আমাদের কেউ যেন বাবা ডাকে বলে হাসতে লাগলো। সত্যি বলতে, সমাজটায় এমন কোনো মেয়ে যদি কারোর সাথে প্রেম করে, তাহলে তাকে যদি বিয়ে করতে না পারে, সেই ছেলেটাই তার নামে বদনাম ছড়াতে পিছু পা হটে না। বোনরা সাবধান, যে ছেলে আপনাকে সম্মান দিবে তার সাথে প্রেম করুন। আবেগের বশে নিজের দেহটাও আপনার প্রেমিককে দিয়ে দেন, আর তারা পরবর্তীতে আপনার বাজে ভিডিও পিক বের করতে সময় নেয় না। যারা সত্যিকারে ভালোবাসবে তারা কখনো আপনার দেহ চাবে না, আর আপনি যদি ভুলবশত দিয়েও দেন, সাবধান থাকবেন কোথাও কোনো গোপন ক্যামেরা আছে কিনা। আমি সেখান থেকে সোজা সুপ্রিয়ার ভার্সিটিতে চলে গেলাম। গিয়ে দেখি সুপ্রিয়া একটা ছেলের সাথে পাশাপাশি বসে আছে, আর তার দাঁত খোলা, আর তার মুখ খোলা, আর ছেলেটার হাত ধরে কেঁদে কেঁদে কি যেন বলতেছে। আমি একটু সামনে এগিয়ে গিয়ে ছেলেটাকে দেখে অবাক হলাম। ছেলেটা আর কেউ নয়, ভিডিওর সেই ছেলেটা। ভিডিওর ছেলেটা আর সুপ্রিয়াকে একসাথে দেখে আমার সব সন্দেহ ঠিক হলো। সেখানে আর এক মুহূর্ত দেরি না করে দোকান থেকে এক প্যাকেট সিগারেট কিনে বাসায় চলে আসলাম। আমার রুমে গিয়ে একটার পর একটা সিগারেট জ্বালাতে থাকলাম। সুপ্রিয়া কেমন করে আমার সাথে এমন করতে পারলো? আমি তো তাকে আমার জীবনের সব কথা বলেছিলাম। সে কি আমাকে তার অতীত বলতে পারতো না? না, তার সাথে আর আমার সংসার করা হবে না। তার সাথে সংসার করলে মানুষের নানান কথা শুনতে হবে আমাকে। সুপ্রিয়ার ভার্সিটি থেকে ফিরে সোজা রুমে এসে আমি সিগারেট টানতেছি আর ধোয়া উড়িয়ে দিতেছি, আর পুরা ঘরে সিগারেটের ফিল্টার আর ছাই। সে এসে আমার হাত থেকে সিগারেট কেড়ে নিয়ে ফেলে দিল। আমাকে ইগনোর করতেছেন তা ঠিক আছে, কিন্তু আপনার নিজের এত ক্ষতি কেন করতেছেন? বাসাতে ঠিকভাবে খাওয়া দাওয়া করছেন না, আপনি তো বাইরের খাবার খেতেও পারেন না। কি হয়েছে বলেন আমাকে। আমি চুপ, কিন্তু রেগে আগুন। আমাকে কথা বলতে না দেখে আমার পাশে এসে বসে তার দু হাত দিয়ে আমাকে ঘুরিয়ে তার দিকে করলো। সুপ্রিয়ার চোখে পানি স্পষ্ট দেখা যাচ্ছে। হয়তো আমার এমন ব্যবহার তার ভালো লাগতেছে না। আর সবচেয়ে বড় কথা হলো, এ কয়দিন সুপ্রিয়াও কেমন জানি হয়ে গেছে। আমি কোনো অন্যায়, কোনো ভুল করে থাকলে বলেন, তবুও আপনি এমন করে থাকবেন না। আপনার এমন আচরণ আর অবহেলা সহ্য করতে পারছি না। চুপ, আর একটা কথাও আমাকে বলবি না। তোকে আমার আর সহ্য হয় না, বুঝিস না কেন? তোর প্রত্যেকটা স্পর্শে পাপ লুকিয়ে আছে। তোর সাথে আমি আর সংসার করতে পারবো না। আমার এরকম কথা শুনে সুপ্রিয়া বসা থেকে উঠে দাঁড়ালো, আর আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে থাকলো। সুপ্রিয়ার দিকে আমারও তাকিয়ে থাকাতে একটা মায়া কাজ করতে লাগলো। না, তার মায়ায় আর আমাকে পড়া যাবে না। তার প্রতি দুর্বল হলে চলবে না আমার। আমি কি করেছি যার কারণে এমন করছেন? কি এমন অপরাধ করেছি যার কারণে আজ এত বড় কথা বললেন? কেন আমার সাথে আর সংসার করতে চান না? কেন করতে চাই না জানতে চাস? তাহলে শোন, তোর গোপন ভিডিও এখন আমার হাতে। তোর গোপন প্রেমের সব কথা জেনে গেছি। কত জনের সাথে বেড শেয়ার করছিস সব জেনেছি।
দেখবি? এই দেখ। মোবাইল বের করে ভিডিও দেখালাম। সুপ্রিয়া এসব শুনে আর দেখে মাথা নিচু করে ফেললো। তোর যদি অন্য কারোর সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে কেন আমাকে বিয়ে করলি? আমার জীবনটা কেন এভাবে নষ্ট করে দিলি? তোকে কি আমি ভালোবাসি নাই? এই তোর যদি পুরাতন প্রেমিকের প্রতি এত ভালোবাসা থাকে তাহলে আমার কাছে কি তোর? পুরাতন প্রেমিক মানে? কেন তোর ভার্সিটির যে ছেলেটার সাথে পাশাপাশি বসেছিলি, যার হাত ধরে কেঁদে কেঁদে কি যেন বলতেছিলি, নিশ্চয়ই তাকে নিয়ে পালিয়ে যাওয়ার কথা বলতেছিলি। আমাকে আপনি ভুল ভাবছেন। আমি তোর আর কিছুই বলা লাগবে না, আমি বলবো আর তুই শুনবি। হ্যাঁ মানি, বিয়ের আগে কম বেশি সব ছেলে মেয়ে প্রেম ভালোবাসা করে, অনেক সময় শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকে, কিন্তু যখন ছেলে মেয়েগুলো বিয়ে করে তখন তারা অতীত ভুলে নতুন করে সংসার করে। আর তুই কি না ছি প্রেম ভালোবাসা করছো? তা ঠিক আছে, তাই বলে এতজনের সাথে, তাও আবার সবার সাথে বেড শেয়ার করো? আরে প্রেম ভালোবাসা তো পবিত্র জিনিস। তোমার মতো কিছু মেয়ের জন্য আজ প্রেম ভালোবাসা নোংরা হয়ে গেছে। তোর মুখোশের আড়ালে এত নোংরা ঘটনা থাকবে তা জানতাম না। আমাকে আপনি ভুল ভাবছেন। চুপ, একটা কথা বলবি না। চোরের মায়ের বড় গলা। আচ্ছা, বিয়ের আগে সব শারীরিক সম্পর্ক করে কি পাও তোমরা? হ্যাঁ, ভালোবাসতে হলে কি শারীরিক সম্পর্ক করতে হবে তোমাদের? জানো একটা স্বামীর কখন খারাপ লাগে? যখন দেখে তার বিয়ে করা বউ অন্য পুরুষের সাথে মেলামেশা করে, আর তার যদি কোনো ভিডিও বের হয়। তোমার সব ভিডিও ইতিমধ্যে পুরা দেশের মানুষ দেখে ফেলেছে। আচ্ছা এখন তুমি বলো তো, সমাজের মানুষের কাছে কি করে মুখ দেখাবে? তোমরা মেয়েরা ছেলেদের সাথে বাজে সম্পর্ক করবে আর মরার সময় বলবে আমার মৃত্যুর জন্য আমার প্রেমিক দায়ী। কেন? শারীরিক সম্পর্ক করার আগে এসব মনে ছিল না? আপনি আগে আমার কথা শোনেন। আপনাকে এসব কিছুই জানাতে চেয়েছি, আর এর পিছনে অনেক বড়। চুপ কর তুই, আর সহ্য হয় না আমার তোকে। জানিস আজ তোদের বাসাতে গিয়েছিলাম তোর বাপ আর তোর চাচার জমির বিষয়ের জন্য। ফেরার পথে তোদের মহল্লার ছেলেগুলো নিজে বলল কার কার সাথে তোর সম্পর্ক ছিল আর কার কার সাথে বেড শেয়ার করেছিস। জানিস আমাকে কি বলে? যদি আমাদের সন্তান হয় তাদের মামা ডাকতে মানা করেছে, বলেছে বাবা ডাকতে। এসব কথা কে বলেছে আমাকে বলেন? চুপ করে থাকতে বলেছি তোকে, চুপ করেই থেকে শুনে যা। মেয়েদের সম্মান করি তাই বললে তোদের মতো নোংরা মেয়েকে না। যৌবনের যদি এত তাড়না উঠে থাকে তাহলে তোর বাবাকে আগে বলতে পারিস নাই তোকে বিয়ে দিয়ে দিত? বুঝলাম শারীরিক সম্পর্ক করেছিস, তাই বলে ভিডিও বানানোর কি দরকার? দেশের মানুষের কাছে এই ভিডিও দিয়ে পরিচিত হতে চাও? এখন হও পরিচিত। তাই তো বলি বর্তমান যুগের মেয়েরা কেমন করে এত পর্দা করে চলে, যাতে তোকে কেউ চিনতে না পারে, তার জন্যই। আর তোদের মতো মেয়ের জন্য সত্যিকারে পর্দা করা নারীদের কথা শুনতে হয়। প্লিজ থামেন, আর এসব শুনতে পারছি না। কেন? করার সময় মনে ছিল না? শুনতে খারাপ লাগে? একবারও কি নিজের বাবা মা ভাইয়ের সম্মানের কথা মনে করো নাই? যে বাবা মা জন্ম দিল তাদের কথা না ভেবে প্রেমিকের সাথে গিয়ে বিছানায় শুয়ে নোংরা ভিডিও বানাতে? তোমার বাবা মা তোমাকে কষ্ট করে বড় করে নাই? তোমার সব চাওয়া পাওয়া পূরণ করে নাই? তাহলে এসব নোংরা কাজ করতে তোর গায়ে বাঁধলো না? যেই ভাই তোকে কলিজার টুকরা ভাবে তার সম্মানটা দেখলি না? এখন তোর ভাই আর তার বন্ধু বান্ধবের কাছে মুখ দেখাবে কি করে বলতে পারিস? নিজের যৌন সুখটাই খুঁজেছিস, তাদের সম্মানের কথা ভাবিস নাই? আর একবারও কি ভেবে দেখেছিস যার সাথে শারীরিক সম্পর্ক করতেছিস তাকে পাবি কিনা? আর নিজের স্বামীর জন্যই বা কি রেখেছিস বল? প্লিজ থামেন, আর এসব শুনতে পারছি না। সুপ্রিয়া এখনো দু কানে দু হাত দিয়ে চেপে ধরে আছে। আজ তোদের মতো বাজে নোংরা মেয়েদের জন্য সমাজের ভালো মেয়েরা চলাফেরা করতে অসুবিধা হয় তাদের। তোদের মতো বাজে মেয়েদের জন্য ছেলেরা এখন মেয়েদের রূপ দেখে না, আগে জিজ্ঞাসা করে তার ভার্জিনিটি আছে কিনা, তারপর বিয়ে করে। আজ তোদের মতো মেয়েরা নিজের যৌন সুখের জন্য বাবা মাকেও চেনে না, তাদের মৃত্যুর মুখে ফেলে দেয়। আপনার দুটি পায়ে পড়ি, এসব বলবেন না। হক কথা শুনতে সবার খারাপ লাগে। হুজুর হক কথা বললে তার নাকি মুখ খারাপ। কেন সব করার আগে মনে ছিল না? আজ রূপ চেহারা এত সুন্দর বলে যা খুশি তাই করে বেড়াবে? আজ গায়ের চামড়া শক্ত বলে, নিজে ফর্সা বলে এসব করতে হবে? ছেলেদের আকর্ষণ করতেই হবে? সারা জীবন কি তোমার চেহারা এক থাকবে? যখন তোমার ছেলে বা মেয়েকে তোমার এক্স বলবে তোর মায়ের সাথে এইসব করেছি আমি, তখন তোমার নিষ্পাপ বাচ্চা কি করবে বলো তো? নিজের কথায় ভাবলে ভবিষ্যতে কি হবে তা ভাবলে না? তোমরা মেয়ে মানুষ দেখে শুনে তোমাদের কদম ফেলতে হয়, আর সেই তোমরা যদি এইসব করো তাহলে কি হবে ভেবেছো একবারও?
আমার কোনো কথা না শুনেই নিজের মতো করে বলে যাচ্ছেন। তোর আর কি বলার আছে বলতো? দেখ, তুই মেয়ে মানুষ, তোর সামান্য কোনো খুঁত পেলে তোর বিয়ে দিতেও সমস্যা হবে, আর একটা ছেলে হাজারটা দোষ করলেও তার কোনো সমস্যা নাই, বুঝছিস? এখন তোকে সব বলা আমার ফাও কোনো কাজেই দিবে না। যে ভুল তুই করেছিস তা আমি সমাধান করব। তুই এই মুহূর্তে আমার বাসা ছেড়ে চলে যাবি। দয়া করে এমন করবেন না, আমাকে তাড়িয়ে দিবেন না। আপনাকে ছাড়া আমি থাকতে পারবো না। আপনাকে আমি নিজের চেয়েও বেশি ভালোবাসি। তোর সাথে সংসার করা সম্ভব না। যদি আমাকে তুই ভালোবাসতি তাহলে সব বলতি। আমাকে ভালোবাসলে অন্য ছেলেদের সাথে এভাবে মিশতি না, আমাকে ধোকা দিতি না। চলে যা তুই। আমি আর কারোর সাথে মিশবো না, কারোর সাথে কথাও বলবো না, তবুও আমাকে তাড়িয়ে দিবেন না। আর একটা খুশি সংবাদ আছে, যা শুনলে আপনি ঠিক হয়ে যাবেন। কুকুরের লেজ কখনো সোজা হয় না, কখনো দেখেছিস? তোকে একবার বিশ্বাস করে ঠকেছি, বারবার ঠকতে চাই না। আর তোর কোনো খুশির খবর শোনার ইচ্ছা নাই। আগে আপনি ঠান্ডা হন, তারপর সব বলছি। প্লিজ আমার কথাটা আগে শুনুন। তোর সব কথা আর নেকা কান্না রাখ। যে মেয়ে বাবা মা ভাইয়ের সম্মানের কথা ভাবে না, তার আবার কথা শুনবো আমি? শুনতে হবে। আপনার শোনার পর যা শাস্তি দিবেন তা মাথা পেতে নিব। হ্যাঁ, ভুল করেছি আপনাকে এসব না বলে। এখন তো বলতে চাচ্ছি, আগে শুনুন। আমি সুপ্রিয়ার কোনো কথা না শুনে ওর সব জামা কাপড় বোরকা ওর ব্যাগে ভরতে লাগলাম। সুপ্রিয়া তা বারবার বের করতেছে, আর আমি প্রতিবারই তাকে ইচ্ছা মতো চড়থাপ্পড় মারতেছি। হয়তোবা সে তার ভুল বুঝতে পেরেছে, আমার সাথে থাকতে যাচ্ছে, এই সংসারে সবার সাথে থাকতে যাচ্ছে। শেষে সুপ্রিয়া যখন আমার চড়থাপ্পড় সহ্য করতে না পেরে বিছানায় শুয়ে কান্না করতে লাগলো। সুপ্রিয়ার কান্না যেন আমার সহ্য হচ্ছিল না। কি করব বলুন? যে মেয়ে বিয়ের আগে এত খারাপ হতে পারে, সে স্বামীর সংসারে থেকে খারাপ হবে না তার কি গ্যারান্টি আছে? সব কাপড় ব্যাগ ভরা হলে সুপ্রিয়াকে বিছানা থেকে টেনে তুললাম। এই ধর ব্যাগ, তোর সব কিছু ব্যাগে ভরা আছে। তুই এই মুহূর্তে এই বাসা ছেড়ে চলে যাবি। আমি এ বাসা থেকে জীবিত যাব না, গেলে আমার লাশ যাবে। আমি যে তোমাকে ছাড়া থাকতে পারবো না। দয়া করো আমার উপর, আর কথাটা শোনো প্লিজ। তুই যদি এই বাসা থেকে বের হয়ে না যাস তাহলে আমার মরা মুখ দেখবি। আমার এমন কথা শুনে সুপ্রিয়া ধপাস করে ফ্লোরে বসে পড়ে, আরও বেশি করে কান্না করতে লাগলো। শেষে আমার পা জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আমাকে যত পারো মারো কাটো, তবুও প্লিজ ছেড়ে যেতে বললো না। দরকার হলে না খেয়ে থাকবো, তুমি যা বলবে তাই তাই করব। তোমাকে ছাড়া থাকতে পারবো না, তুমি আমার অভ্যেসে পরিণত হয়ে গেছো। কেন? আমি ছাড়াও তো তোর আরও নাগর আছে, তাদের কাছে যা। কতজনকে বলেছিস সে তোর অভ্যাসে পরিণত হয়েছে। আর আমার পাছার, আর যদি এক মুহূর্ত এখানে থাকিস তাহলে তোর সামনেই নিজের জীবন দিয়ে দেব। সুপ্রিয়া এবার আমাকে ছেড়ে দিয়ে দৌড়ে নিচে চলে গেল। আমি তার ব্যাগটা হাতে নিয়ে নিচে চলে আসলাম। এসে দেখি সুপ্রিয়া আব্বা মা তীব্রে হাতে পায়ে ধরে বলতেছে আমাকে যেন মানা করে, তাকে যেন আমি তাড়িয়ে না দেই। ভাবি সুপ্রিয়ার এমন আহাজারি শুনে ঘর থেকে কষ্ট করে বের হয়ে এলো। সুপ্রিয়া, কি হয়েছে? এভাবে কান্না করতেছিস কেন? উনি আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতে চাইতেছে। আমার সাথে নাকি আর সংসার করবে না। ভাবিকে জোরে ধরে কেঁদে কেঁদে। শামীম, এসব কি ছেলে মানুষই করতেছো তুমি? তোকে কি এই কারণে বিয়ে দিয়েছি, এত ভালো একটা মেয়ের সাথে? বলেই ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল গালে আমার। ছি, তোকে নিজের ছেলে ভাবতেও ঘৃণা হচ্ছে। তোকে আমি কি এই সব শিক্ষা দিয়েছি? নিজের ঘরের বউকে কেউ এভাবে মারে? ভাইয়া, ভাবির কোনো ভুল করে থাকলে তাকে ক্ষমা করে দাও। এই নোংরা হয়েছে তোর শাস্তি। আজ তোর কারণে আমার আব্বা আম্মা আমার গায়ে আজ প্রথমবার হাত তুললো। তুই যদি এখন এ বাসা থেকে চলে না যাস তাহলে দেখ এই ছুরি দিয়ে নিজের ফেলবো। শামীম! মা, আব্বা, ছেলে চাও না ছেলের বউ চাও? যদি বউ চাও আমাকে হারাতে হবে, আর আমাকে চাইলে ওকে বাসা থেকে বের হয়ে যেতে হবে। আব্বা আর মা এবার সুপ্রিয়ার কাছে এগিয়ে গেল। মারে, আমাকে মাফ করে দিস। তোর জীবনটা আমার ছেলের জন্য নষ্ট হয়ে গেল। আমাদেরকে ভুল বুঝিস না মা, তুই আমার মেয়ে। এখন চাইলেও এই মানুষরূপী
পশুর কাছে আমি তোকে থাকতে দিব না। একদিন ওকেও এভাবে কাঁদতে হবে। আমি তো আর থাকবো না, তাই আপনারা দয়া করে ওষুধগুলো ঠিকভাবে খাবেন। তৃপ্তি, আমার মা বাবার খেয়াল রাখিস। ভাবি, তোমার বেবিটাকে নিয়ে অনেক অনেক স্বপ্ন ছিল, আর মনে হয় কখনো তোমার বেবিকে দেখতেও পারবো না। সুপ্রিয়া এবার আমার কাছে এগিয়ে আসলো। নিজের প্রতি যত্ন নিয়েন। এখন তো আর আমি থাকছি না, আমাকে ছাড়া থাকা অভ্যাস করে নিয়েন, আমাকে ছাড়া খাওয়া অভ্যাস করিয়েন। আর মোবাইলে অ্যালার্ম দিয়ে রাখবেন, যাতে সময় মতো ফজরের নামাজ আর অফিসে যেতে পারেন। আর আপনার সাথে কোনো দিন কোনো অন্যায় করে থাকলে আমাকে মাফ করে দিয়েন। বলে আমার পা জড়িয়ে ধরলো। সুপ্রিয়ার এমন কথা শুনে আমার চোখ দিয়ে এবার অশ্রু বের হতে লাগলো। তাই নিজের চোখের পানি দ্রুত মুছে তাকে পা থেকে সরিয়ে দিয়ে চুলে ধরে টানতে টানতে বাসার বাইরে নিয়ে এলাম। রাস্তায় তাকে একা ছেড়ে দিলাম। যত দূর দেখা যায় দুইজন দুজনকে দেখতেছি। সুপ্রিয়া তো কাঁদতেছে আর পিছনে ঘুরে দেখতেছে। হয়তোবা সে বলতেছে, দয়া করে তাড়িয়ে দিবেন না, আমি আর কোনো ভুল করব না, আপনার ভালোবাসা পেলে সব ত্যাগ করব। আমার মনটাও তাকে ছেড়ে দিতে চাচ্ছে না, কিন্তু কি করব বলুন? সে যে আমাকে প্রতিনিয়ত ধোঁকা দিতেছে। আমার কাছে সে সব কিছু লুকিয়ে রেখেছে। তাকে বারবার জিজ্ঞাসা করেছি সে অন্য কারোর সাথে সম্পর্ক করেছে কিনা। সে বারবার বলেছে না, কিন্তু এখন তো তার সব কিছু প্রকাশ পেয়ে গেল। বাসার ভিতরে আসার পর দেখি মা আব্বাকে জড়িয়ে ধরে কান্না করতেছে আর বলতেছে, আমার মেয়েকে এনে দাও। ওদিকে ভাবিও মনমরা হয়ে আছে। তৃপ্তিকেও দেখি সেও কাঁদতেছে। সত্যি বলতে এই 7 মাসে সুপ্রিয়া সবার চোখের মণি ছিল। সবাইকে এক সুতোয় বেঁধে রেখেছিল, সবাইকে তার ভালোবাসা দিয়ে আগলে রেখেছিল। আগে মা মাঝে মাঝে কোরআন শরীফ তেলাওয়াত করতো। সুপ্রিয়া আসার পর মা প্রতিদিনই কোরআন শরীফ তেলাওয়াত করতো। আব্বাকে সময় মতো অজুর পানি দিত। তৃপ্তিকে সাথে নিয়ে নামাজ পড়তো। ভাবি প্রেগনেন্ট শুনে ভাবিকে বেশি বেশি দোয়া পড়তে বলতো, যাতে তার পেটের সন্তান আদর্শ মানুষ হয়। বড় ভাইয়াকে নামাজ কালাম করার কথা বলতো। ভাবিকে বেশি বেশি সময় দেওয়ার কথা বলতো। সুপ্রিয়া সবার কাজ করে দিত, সবাইকে খাওয়িয়ে তারপর আমাকে সাথে নিয়ে খেত। এবার খুশি হয়েছিস তো তুই? মেয়েটা এমন কি ভুল করলো যার কারণে তুই এ বাসা থেকে বের করে দিলি? শামীম, তোকে এখনো দেওরের চোখে দেখি নাই, ভাইয়ের চোখে দেখেছি। আমাদের সবাইকে এভাবে কষ্ট না দিলেও পারতি তুই। কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার ক্ষমতা আছে আমার। সে এমন অন্যায় করেছে যা বললে তোমাদের সবার চোখ কপালে উঠে যাবে। সে এখন বাসাতে নাই, আমারও খারাপ লাগতেছে। দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। আর তার মায়া কেটে ওঠার চেষ্টা করো সবাই। কি রে মা, এ অসময়ে এভাবে একা একা বাসাতে আসলি যে? আমি কি আমার বাবার বাড়িতে আসতে পারবো না মা? দেখ, মেয়ের কথা কেন কেন আসবি না? 5টা না 10টা না, একটা মাত্র মেয়ে তুই আমাদের। তুই আসবি না তো কে আসবে শুনি? তা মা, জামাই বাবাজি কি বাসায় বাহিরে নাকি? আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। আসলে ওর কি না কি কাজ আছে, তাই থাকলো না, পরে আসবে সে। তা আজ হঠাৎ এই ব্যাগ নিয়ে আসলে যে? আসলে মা, ওর নাকি অন্য কোথাও পোস্টিং হয়েছে, তাই এখন থেকে এখানে থাকতে হবে। আর তুমি নানি হতে যাচ্ছ, তাই সে রিস্ক নিতে চায় না। সত্যি আমি নানি হব? তোর যতদিন ইচ্ছা এখানে থাকতে পারিস, আমাদের কোনো সমস্যা নাই। তখন সুপ্রিয়ার মা সবাইকে ডেকে সুপ্রিয়া মা হতে চলেছে বাসার সবাইকে জানালো। একথা শুনে সুপ্রিয়ার বাবা বাড়ির সবাই খুশি হলো। নিজের ঘরে গিয়ে সুপ্রিয়া মনে মনে বলতেছে, এই খুশির খবরটা আপনাকেই প্রথম জানাতে চেয়েছিলাম আমি। হয়তো বা এটা শোনার পর আমাকে বাসা থেকে তাড়িয়ে দিতেন না। আপনি কি সত্যি আমাকে ছেড়ে থাকতে পারবেন? আমাকে কি একটা সুযোগ দেওয়া যেত না কথাগুলো বলার? দেখতে দেখতে 4 মাস চলে যায়। বাবার বাড়ি এসেছে সুপ্রিয়া। আগে প্রতিদিন শামীমকে ফোন দিত সুপ্রিয়া, যেন শামীম বলতেছে তাকে ফোন দিলে বা তার সাথে দেখা করতে তার মরামুখ দেখবে। সেদিন থেকে আর কোনো ফোন দেয় না সুপ্রিয়া।
ভাবির একটা ফুটফুটে মেয়ে হয়েছে, দেখতে পুরা পুতুলের মতো। আজ 1 মাস হলো। আগে সুপ্রিয়ার জন্য সবার মন খারাপ থাকলেও এখন সবাই এই বাচ্চাটাকে পেয়ে অনেক খুশি। আমি আর আগের মতো নাই। আগের মতো আমি ঠিকভাবে ঘুমাতেও পারি না। রাত যত বাড়ে তত বেশি সুপ্রিয়ার কথা মনে পড়ে। আমি এখন সবার আড়ালে নেশা করি ওই বেইমানটাকে ভুলে থাকার জন্য। কাউকে বুঝতে দেই না আমি অনেক কষ্টে আছি। সুপ্রিয়ার জন্য এখনও প্রতি রাতে কাঁদি আমি। সত্যি বলতে সেও আমার অভ্যাসে পরিণত হয়ে গেছে। তাকে ছাড়া চলা আমার পক্ষে অসম্ভব। তাই তো তাকে ভুলে থাকার জন্য নেশার জগতে পা দিয়েছি। বোনেরা সাবধান, এসব কারণে অনেক মেয়ের সংসার ভেঙে গেছে। প্রেম করার আগে ভাবুন ছেলেটা ভালো না খারাপ। ছেলেদের টাকা পয়সা দেখে প্রেম করবেন না। টাকা একটা মেথরের ঘরেও আছে। বোন, আপনার সম্মান নষ্ট মানে আপনার পুরো পরিবারের সম্মান। নিজের সামান্য সুখের জন্য পরিবারের সম্মানটা নষ্ট করবেন না। ভালোবাসা যদি পবিত্র হয় তাহলে সেই ভালোবাসা পবিত্র রাখুন। তাকে পাবেন কি না সেটা বড় কথা নয়। আল্লাহ যেন আপনাদের বিয়ে পর্যন্ত নিয়ে যেতে পারে তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করুন। আর হালাল জিনিসের উপর আল্লাহর বরকত বেশি। আর ভাইয়ারা, আপনাকে বিশ্বাস করে বলেই একটা মেয়ে আপনাকে ভালোবাসে, তার সে বিশ্বাসটা নষ্ট করবেন না। আপনার ঘরেও বোন আছে। আপনার বোন যদি আপনার কাছে কলিজার টুকরা হয় তাহলে যার সাথে প্রেম করেন সেও কোনো ভাইয়ের কলিজার টুকরা। এখন আমি নেশা করে অনেক রাত করে বাসায় আসি। আব্বা আর মা অনেকবার জিজ্ঞাসা করেছে কেন এত রাত করে বাসায় ফিরি। আমি তাদের শুধু বলি অফিসের কাজের চাপ। আমার বাসাতে সবাই খুশি থাকলেও আমি সুখী না। ভাইয়ার মেয়েটার নাম রেখেছে প্রান্তি। তাকে নিয়ে এখন সবার সময় কাটে। সুপ্রিয়া যদি বড় হতো তাহলে আজ সেও মা হওয়ার জন্য প্রস্তুত থাকতো। জীবনের প্রথম কোনো মেয়েকে ভালোবেসেছি, সেটাও আবার সুপ্রিয়াকে। একদিন বিকালবেলা শহরের রাস্তা দিয়ে হেঁটে এক জায়গায় যাচ্ছি। হঠাৎ দেখি তৃপ্তি আর একটা ছেলে একটা আবাসিক হোটেলে ঢুকতেছে। ওদেরকে দেখে তো আমার মাথার রক্ত টকবক করতে লাগলো। আমি খুব দ্রুত গেলাম। গিয়ে দেখি ওরা হোটেলের ম্যানেজারের সাথে কথা বলতেছে আর নিজেদের পরিচয় দিতেছে। ওরা নাকি স্বামী স্ত্রী। আমি ওদের কাছে যেতেই ওরা দুজনে ভয়ে চুপসে গেল। আমি সেখানে ওদের কোনো কিছু না বলে দুজনের হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে তৃপ্তির গালে ঠাস ঠাস করে 2টা থাপ্পড় দিলাম। সেখান থেকে ওদের দুজনকে একটা নির্জন জায়গায় নিয়ে আসলাম। তা তৃপ্তি, কবে বিয়ে করলি তুই? ভাইয়া সরি, আসলে কি? ভাইয়া ভুল করে ফেলেছি, মাফ করে দাও প্লিজ। এই ছেলে, তোমার নাম কি? আমার নাম সিফাত। তোমার বাসা কোথায়? এখান থেকে 10 টাকা ভাড়া। তৃপ্তি, তোর বয়স যেন কত আর কিসে যেন পড়িস? ক্লাস 10-এ পড়ি আর বয়স 15+ হয়েছে। এই বয়সে এত পেকে গেছিস? আচ্ছা ধর সিফাতের সাথে তোর আজ কোনো একটা হয়ে যেত, পরে কি সিফাত তোকে বিয়ে করতো? আর সিফাতকে দেখেও তো মনে হচ্ছে ওর বয়সও তোর মতো। ভাইয়া, আমরা দুজন দুজনকে ভালোবাসি আর দুজনেই কসম করেছে বিয়ে করলে একে অপরকে করব। আর দুজনই কসম করেছি বিয়ে করলে একে অপরকে করব। বাহ, খুব সুন্দর। এই জন্য তোমার বাবা মা তোমাকে পড়াশোনা করায়? কি এমন একটা বয়স হয়েছে তোমাদের দুজনের যার কারণে আজ এত দূর পর্যন্ত এসেছো? সিফাত, তোমার বাবা মা কষ্ট করে তোমাকে পড়াশোনা এসব করার জন্য করাচ্ছে না। ভাইয়া সত্যি আমি তাকে ভালোবাসি। তুমি এখন একটু চুপ করো। আচ্ছা তৃপ্তি, তোরা মনে হয় একসাথেই একই ক্লাসে পড়িস, তাই না? হ্যাঁ ভাইয়া। বুঝলাম দুজন দুজনকে খুব ভালোবাসিস এবং তোদের বিয়ে হলো, কিন্তু এটা কি জানিস সমবয়সী ছেলে মেয়ে বিয়ে করলে ঝামেলা লেগে থাকে। যখন বিয়ে করবি 2-3 বছর চলে যাবে তখন তোর প্রতি সিফাতের একটু চাহিদা থাকবে না, কারণ ছেলেদের বয়স বোঝা যায় না। আর একটা মেয়ে যখন মা হয় তখন তার মাঝে বয়সের ছাপ চলে আসে। তখন সিফাত করবে কি, অন্য মেয়েদের সাথে মেলামেশা করবে আর তুই তা সহ্য করতে না পেরে বাধা দিবি আর তোর গায়ে হাত তুলবে। সংসারে অশান্তি লেগে থাকবে। দেখ, বড় ভাইয়ার কি বয়স বোঝা যায়, কিন্তু ভাবির বয়স বোঝা যায়। এমন কিছুই হবে না ভাইয়া। দুনিয়াটাকে খুব কাছ থেকে দেখেছি। প্রেম ভালোবাসা করে যারা বিয়ে করেছে তাদের প্রায় 75% সংসারে আজ অশান্তি। আর আব্বা আর মা তোকে এই দিনটা দেখার জন্য মানুষ করতেছে। একটা বারো কি আব্বা মা আমার ভাইয়া ভাবির কথা ভাবলি না?
তোর বা কি দোষ? এটা তো বয়সের দোষ। এই বয়সে তো এইসব ইচ্ছে করবেই তোদের দুজনের। এখন সিফাতের প্রতি তোর এত ভালোবাসা, যখন কলেজ ভার্সিটি যাবি তখন সিফাতের চেয়েও আরও অনেকে অফার করবে, তখন কি তাদের সাথেও হোটেলে যাবি? এখন একটা জায়গায় আসিস তাই সিফাতকে ভালো লাগতেছে, যখন অন্য জায়গায় যাবি তখন সিফাতের চেয়ে আরও কাউকে ভালো দেখলে তখন তাকে ভালো লাগবে। ভাইয়া এমন কিছুই হবে না। তোমার ধারণা ভুল। যখন তুমিও কলেজে ভার্সিটিতে যাবে, তৃপ্তির চেয়ে ভালো কাউকে পেলে তখন তৃপ্তিকে ছেড়ে দেবে। এখন দুজনের যে কোনো একজন যদি কাউকে ছেড়ে দাও, তখন যে কোনো একজন করবে কি সুইসাইড অথবা নেশা। এটা তোমাদের বয়সের দোষ। আমি তোমাদের মারতে পারতাম, তোমাদের মেরে ঠিক করা যাবে না, তাই কথাগুলো বললাম। এটা তোমাদের আবেগ। আর তৃপ্তি, আজ যদি সিফাতের সাথে তোর কোনো কিছু একটা হয়ে যেত, যার সাথে আব্বা তোকে বিয়ে দিত, তাকে কি দিতি? আর সিফাত, তোমাকে দেখে তো মনে হচ্ছে পারলে তৃপ্তিকে নিয়ে পালিয়ে যাবে তুমি। চলে গেলে তোমার বাবা মায়ের কি হবে? একটা বার তোমাদের বিবেক দিয়ে ভেবে দেখো তো, তোমরা যে কাজটা করতেছো বা যেটা করতে যাচ্ছিলে, এটা কি ঠিক ছিল? যারা সত্যিকারে ভালোবাসে তারা কখনো বিয়ের আগে সব করে না। বাস্তব জীবনে যখন পা দিবে তখন দুজনেই পৃথিবী আর পৃথিবীর মানুষকে চিনবে। দেখবে তখন দুজনের ভালোবাসা শেষ। তৃপ্তি কখনো অভাব কি তা কখনো পায় নাই। এখন তুমি যদি তাকে একটু অভাব দাও, তাহলে দেখবে তোমাদের ভালোবাসা সেদিনই শেষ। আমি ভুল করেছি ভাইয়া, মাফ করে দাও আমাকে। আমিও ভুল করেছি ভাইয়া, আমাকেও মাফ করে দাও। এরকম ভুল জীবনেও করব না। আজ যদি এসব বাজে কাজ করতে, তাহলে তৃপ্তির প্রতি তোমার ভালোবাসা শেষ হয়ে যেত সিফাত। আজ তোমরা যদি সত্যি একে অপরকে ভালোবেসে থাকো, তাহলে আমি তোমাদের বিয়ে দেব, কিন্তু তার জন্য দুজনকে ভালো করে পড়াশোনা করতে হবে। এরকম বাজে কাজে আসা যাবে না। আর পড়াশোনা শেষ করে চাকরি করতে হবে, আর ততদিন দুজনকে সংযত থাকতে হবে। আমি রাজি। আমিও। তাহলে সিফাত, তুমি এখন যাও। সিফাত সেখান থেকে চলে গেল। আঘাত করলে নিজেদের মানুষকে করুন, কারণ তারা আপনার আপনজন, তারা আপনার ক্ষতি করবে না। আর কখনো কাউকে মেরে শুধরানো যায় না, এদের বোঝান আর চোখে চোখ রাখুন। বোন, তুই আমাদের কলিজার টুকরা, তুই মেয়ে মানুষ, তোকে বুঝতে হবে তোর সম্মান আছে। নিজের সম্মান এভাবে নষ্ট করিস না। এভাবেই কিন্তু একটা মেয়ে খারাপ হয়ে যায়। তোর সব চাহিদা যেহেতু আমরা পূরণ করি, তাহলে আমাদেরও তো কথা শোনা উচিত তোর। যে তোকে ভালোবাসবে সে কখনো তোর দেহ চাবে না। তোকে যদি সত্যি ভালোবাসে, তোকে পাবার জন্য সিফাত সব করবে, আর যদি না বাসে তাহলে কিছুই করবে না। আর একটা ছেলের কিন্তু এভাবে সাহস বেড়ে যায়, আর অনেকগুলো মেয়ের সাথে খারাপ সম্পর্কে জড়িয়ে যায়। তোর শরীরের চামড়াও আর সেই সময় এরকম থাকবে না, যখন তোর প্রতি তার ভালোবাসাও মরে যাবে। কোনো ভুল কাজ করার আগে সবসময় নিজের পরিবারের কথা ভাববি, দেখবি তখন সে ভুল কাজ করবি না। সুপ্রিয়া, আজ তো প্রায় 5 মাস চলে গেল, জামাই কেন আসতেছে না? মা, ওর কাজ এখনও শেষ হয়নি, কাজ শেষ হলে ঠিক চলে আসবে। তাহলে ওদের বাসার কেউ তো তোকে দেখতেও আসলো না? মা, ও বাড়িতে ভাবি সমস্যা না, তাকে দেখতে হবে না। দেখবে আমার সময়েও তারা নিজেরাই চলে আসবে। তাহলে শামীমকে ফোন দে, আমি কথা বলি। মা, এই তো কথা বলে ফোন রাখলাম। ওদের অফিসের বড় প্রজেক্টের কাজ এটা মা, শামীমের উপর সব নির্ভর করতেছে, বুঝো না কেন? বুঝলাম, কিন্তু তুই কি এভাবে ঘরের মধ্যে থাকবি নাকি? আমি মাহমুদকে ফোন করেছি, সে আসতেছে, ওর সাথে কথা বলিস। ঠিক আছে মা। সুপ্রিয়ার মা চলে গেল। সুপ্রিয়া ওর মোবাইল থেকে শামীম আর সুপ্রিয়ার ঘনিষ্ঠ মুহূর্তের পিকগুলো দেখতে লাগলো, আর চোখের পানি ফেলতে লাগলো। আর কত মিথ্যা কথা বলবো আমি আমার পরিবারকে? আপনি না আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে ছেড়ে কেমন করে থাকছেন? একটা বারও কি আমার কথা মনে পড়ে না? আমার তো কোনো কথাই না শুনেই তাড়িয়ে দিলেন। সবার কথা শুনতে পারেন, আমার কথা কেন শুনতে পারলেন না? আমি কি সত্যিই খুব খারাপ বলেন না? দেখেন না, আপনার আর আমার বেবি আমার গর্ভে, এই সময়টাতে যে আপনাকে আমার খুব বেশি প্রয়োজন, আমার যে আপনাকে ছাড়া চলে না। কিছুক্ষণ পর মাহমুদ সুপ্রিয়াদের বাসায় চলে আসলো। এসে সুপ্রিয়াকে খুঁজতে লাগলো। তখন সুপ্রিয়ার মাকে জিজ্ঞাসা করলো সুপ্রিয়া কোথায়। তিনি বললেন তার রুমে। মাহমুদ তার রুমে চলে গেল। গিয়ে দেখে সুপ্রিয়া মোবাইলে কি যেন দেখতেছে আর কান্না করতেছে।
কি রে বোন, কান্না করতেছিস কেন? কি হয়েছে তোর? আর এভাবে মোবাইলে কি দেখিস তুই? কিছু না, ওর ফটো দেখতেছি ভাই। আসলে ওর কথা মনে পড়তেছে খুব, তাই। কবে আসছিস তুই? আর আমাকে কেন জানি এবার বললি না? এই তো কয়েকদিন হলো। চল ছাদে যাব, অনেকদিন তোর ফুলের গাছগুলো দেখি না। সুপ্রিয়াকে জোর করে মাহমুদ ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে দেখে ফুলের গাছগুলো প্রায় মরে যাওয়ার মতো হয়ে গেছে। বাসাতে আসছিস আর ছাদে এসে ফুলের গাছগুলো দেখাকে ভুলে গেছিস? আর ফুলের গাছ দিয়ে কি হবে? যার প্রয়োজন সে তো নাই। বুঝলাম না তোর কথা। কিছু না। সেখানে সুপ্রিয়া আর মাহমুদ অনেক সময় ধরে থাকে। তারা সেখানে অনেক কথা বলে। সুপ্রিয়া আজ অনেক দিন পর এত সুন্দর সময় কাটালো, নানা রকম কথা বলল। তারা নিজেদের জমে থাকা অনেক কথাগুলোই বলল। ভাই, তোর বোন তারিনের কি খবর এখন? সে কি এখন ঠিক আছে? না রে বোন, এখনও পলাশকে নিয়ে পড়ে আছে। সে আর পলাশ আমাদেরকে বেগমাল করতেছে। আর কিছুদিন যেতে দে, সব ঠিক করে ফেলবো আমি। আর ভাইয়া খুলনা থেকে আসুক আগে, সব সমাধান হয়ে যাবে। আমার বোনটা আর আগের মতো নাই রে সুপ্রিয়া। আর একটু অপেক্ষা কর, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করিস না ভাই। সেদিন সুপ্রিয়া মাহমুদকে অনেক কথা লুকায়, কারণ মাহমুদ কোনো না কোনো কারণে এমনিতেই চিন্তিত আছে। তাই তাকে আর কোনো চাপ দিতে চাচ্ছে না সুপ্রিয়া। দেখতে দেখতে সুপ্রিয়া চলে যাবার আজ প্রায় 1 বছর পার হয়ে গেল। আজও তাকে ভুলতে পারি নাই। তার কথা আগের চেয়ে বেশি মনে পড়ে। আর ইদানিং লক্ষ্য করতেছি মাঝে মাঝে আমার বাসা ফাঁকা থাকে। সবাই যে কোথায় যায় তার কিছুই জানি না। এখন সবাই আমার সাথে ঠিকভাবে কথা বলে না। বিশেষ করে ভাইয়া আমার উপর অনেক ক্ষেপে আছে। আমি জানি না কেন, কি কারণে। তো একদিন অফিস থেকে বাসায় ফিরতেছিলাম, তখন দেখতে পেলাম আমার বাসার সামনে একটা ছেলে মেয়ে কি যেন বলতেছে। তাই একটু সামনে গিয়ে শুনতে থাকলাম। প্লিজ তুমি আমার পিকগুলো ডিলিট করে দাও, পরের সপ্তাহে আমার বিয়ে। এতদিন কি তোমার সাথে এই জন্য প্রেম করেছি সোনা? আমার সত্যি রাজি থাকলে পিক সব ডিলিট করে দেব। আমাকে তুমি তো কখনো ভালোবাসোনি। বিয়ের কথা বললাম তখন বললে তুমি অন্য কারোর সাথে নতুন সম্পর্কে জড়িয়েছো। তাহলে আজ কেন আমার সাথে এমন করতেছো? তোমার কাছ থেকে শুধু 1 ঘন্টা চাই। এই 1 ঘন্টা দুজনে আলাদাভাবে কাটাবো, তাহলে আর কোনো সমস্যা নেই। আর আমার কথায় রাজি থাকলে তোমার নগ্ন শরীরের পিক সারা দুনিয়া দেখবে। তোমার দুটি পায়ে পড়ি, এমন কাজ করো না। আমার পরের সপ্তাহে বিয়ে, আর আমি কখনো এসব বাজে কাজ করি নাই কারো সাথে। তুমি তো আর আমাকে বিয়ে করবে না, তাহলে কেমন করে এসব নোংরা কাজ করব আমি বলো? এখনও 1 সপ্তাহ অনেক সময়, তার মধ্যে থেকে আমাকে 1 ঘন্টা সময় দাও, তাহলে সব পিক ডিলিট করে দেব। কথা দিচ্ছি এসব কেউ জানবে না। আমি শুধু তোমার সুবাস নিতে চাই সোনা। মরে গেলেও তোমার এসব কুপ্রস্তাবে আমি রাজি হব না। তাহলে সব পিক নেটে ছেড়ে দেই, সারা দুনিয়া তোমাকে দেখুক বেবি। তোমার পায়ে পড়ি, দয়া করে এমন কাজ করো না। কত টাকা চাও সব দিব, তবু এমন কাজ করো না। টাকার অভাব আমার নাই, আমার শুধু নারীদের দেহ চাই, তাও আবার তোমার মতন কচি দেহ, বুঝলে শোনা? আমি এবার সব বুঝতে পেরে ওদের দুজনের কাছে গেলাম। আমাকে ওখানে আসতে দেখে মেয়েটা বেশি ভয় পেয়ে গেল। হয়তো ভেবেছে ছেলেটার সঙ্গে আমি। কি হয়েছে বোন এখানে? মেয়েটাকে বললাম। তুই কে রে? এখানে আমাদের মাঝে কেন এসেছিস? আপনার সাথে পরে কথা বলি। বোন বলেন। মেয়েটার ভয় এবার কেটে গেল। সে বলতে থাকলো, ভাইয়া, ওর সাথে আমার 2 বছরের প্রেমের সম্পর্ক। ওকে নিজের চেয়েও বেশি ভালোবেসেছি আমি। তাই ওকে অন্ধের মতো বিশ্বাস করে আমার গোসলখানার ভেতরের নগ্ন পিক ওকে দিয়েছি। ও আমাকে বলতো বিয়ে করবে, কিন্তু ও পরে আমাকে বিয়ে করতে অস্বীকার করে। আরও অনেক পরে জানতে পারি ও আসলে অনেক মেয়ের সাথে খারাপ সম্পর্ক। আমার পরিবার থেকে বিয়ে ঠিক করেছে, তাই ওকে ফোন করে বলি আমাকে বিয়ে করার কথা। ও না করে দেয়। যখন জানতে পারে আমার বিয়ে অন্য কারো সাথে ঠিক হয়েছে, তখন থেকেই ওই পিকগুলো দেখিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমার কাছ থেকে আগে 3 লক্ষ টাকা নিয়েছে পিকগুলোর জন্য। আর এখন ভাই পিকগুলো ডিলিট করে দেন। তুই কে রে যে তোর কথায় আমি ওর পিক ডিলিট করে দেব? কোনো কথা না বলে কয়েকটা বসিয়ে দিলাম ছেলেটাকে।
এটা আমার এলাকা আর আমাকে তুই তুকারি করে বলিস? একে তো কত বড় অপরাধ করছিস আর এখন আমার সাথে বেয়াদবি করিস? দে তোর মোবাইল দে। না, দিব না। ছেলেটার সাথে অনেক জোরাজুরি করার পর মোবাইলটা কেড়ে নিলাম, কিন্তু মোবাইলের পাসওয়ার্ড দেওয়া ওকে বললাম খুলে দিতে, কিন্তু দিতেছে না। তাই বাধ্য হয়ে আমার এলাকার কিছু ছেলেকে ডাকলাম আর সাথে সাথে মেয়েটা তার মুখ ঢেকে ফেললো। আমার এলাকার ছেলেগুলোকে বললাম এই মেয়েটার সাথে খারাপ ব্যবহার করেছে আর তার খারাপ পিক এর মোবাইলে আছে, কিন্তু শালা ডিলিট করতেছে না। আমার বলতে দেরি, সবার মারতে দেরি হলো না। তখন ছেলেটা তার পাসওয়ার্ড আমাকে বলল আর কোথায় কোথায় পিক রাখছে সব বলল। সেসব জায়গায় গিয়ে দেখি আর অনেক মেয়ের এসব বাজে পিক আছে, তাই সবগুলো ডিলিট করে দিলাম। তাকে আবার জিজ্ঞাসা করলাম যদি আর কোনো জায়গায় রাখিস বল শালা। ভয়ের চোটে প্যান্ট নষ্ট করে ফেলেছে আর বলতেছে কোথাও নাই। মেয়েটার সম্মানের দিক ভেবে ছেলেটাকে পুলিশের হাতে দিলাম না, তাকে ছেড়ে দিলাম। সে দৌড়ে পালালো। তারপর সবাই চলে গেল, আমি মেয়েটাকে তার বাসা অবধি এগিয়ে দিতে লাগলাম। ছেলেগুলোকে দেখে যে তখন মুখে কাপড় দিলেন আর এখন যে দিলেন না। ওই ছেলেগুলোর মধ্যে একজন আমার হবু স্বামী, তার সাথে আমার প্রতিদিন ফোনে কথা হয়। সে জানে আমি আগে প্রেম করতাম, কিন্তু এখন যদি এসবের মাঝে দেখতো তাহলে বিয়েটা ভেঙে যেত। আর আমার মা হার্টের রুগী, তাই আর কি। কোন ছেলেটা? আমি তো সবাইকে চিনি। নাম কি? কি বললেন? সবাইকে চিনেন? আরে ওরা সবাই আমার এলাকার আর সবাই আমার ছোট ভাই। আমাকে বিশ্বাস করতে পারেন, আমি কাউকে কোনো কিছু বলবো না। সম্রাট ওর নাম। চিনেছি, আর বলতে হবে না। সত্যি বলতে সম্রাট অনেক ভালো ছেলে, আপনার ওই লম্পট প্রেমিকার মতো না। ধন্যবাদ ভাইয়া। আজ আপনি না থাকলে কি যে হতো আমার তা বলতে পারবো না আমি। আরে এখানে ধন্যবাদের কি আছে? আপনার জায়গায় যদি আমার বোন থাকতো তাহলে। মেয়েটাকে ওর বাসার সামনে পৌঁছে দিয়ে আমার বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি ছোট বাচ্চার অনেক কাপড়, হয়তো বা ভাইয়ার মেয়ের হবে। কাউকে কোনো কিছু না বলে তৃপ্তিকে ডেকে খাবার খেয়ে নিজের রুমে ঘরে চলে গেলাম। আজ সুপ্রিয়ার কথা খুব মনে পড়তেছে। তার ভিডিওগুলো যদি আমার মতো কেউ আজ তার সেগুলো ডিলিট করে দিত তাহলে সুপ্রিয়া সহ কত সুন্দর না সংসারটা হতো আমার। এসব ভাবতেছি আর চোখ দিয়ে পানি ফেলতেছি আমি। পরের দিন অফিস বন্ধ থাকায় দেরি করে ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে এসে দেখি বাসায় কেউ নাই। রান্নাঘরে গিয়ে দেখি আমার জন্য নাস্তা রাখা, তাই কোনো কিছু মনে না করে নাস্তা নিজে নিয়ে খেলাম। তাছাড়া আমার বাসার সবাই এখন আমার সাথে ভালোভাবে কথা বলে না। নাস্তা সেরে একটু বাইরে গেলাম, রাস্তা দিয়ে হাঁটতেছি। হঠাৎ করে আমার স্কুল জীবনের বন্ধু রাজীবের সাথে দেখা। আরে তুই রাজীব না? তুই শামীম তাই না? কোনো কথা নাই, দুজন দুজনকে জড়িয়ে ধরলাম। এতদিন পর আবার এই শহরে তুই? আমি এখন এখানে থাকি আর এখানে চাকরি নিয়েছি। তা তোর কি খবর বন্ধু? এই তো কোনো রকম। তোর চেহারা এমন মলিন হয়ে গিয়েছে। আগে কত সুন্দর ছিলি আর এখন এমন কেন? অনেক ঘটনা ঘটে গেছে দোস্ত। চল সামনে বসি। দুজনের সামনে একটা জায়গায় গিয়ে বসে পড়লাম। এবার বল কি হয়েছে? আমি সব বলে দিলাম। ঠিক এই কারণে আজ আমি এই শহরে পুরো পরিবার নিয়ে থাকি। কেন? তোর ভাবি সে স্কুল জীবনে একজনের সাথে প্রেম করে, তারপর তাদের মাঝে শারীরিক সম্পর্ক হয়, ওদের আবার ব্রেকআপও হয়। পরে তোর ভাবি কলেজ জীবনে আরেকজনের সাথে সম্পর্ক করে। সে ছেলে গোপনে তোর ভাবির কিছু নগ্ন ফুটেজ তার কাছে রেখে দেয় আর সেই ফটোগুলো দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করতে থাকে দিনের পর দিন। হঠাৎ করে তার সাথে আমার বিয়ে হয়। সুন্দর চলছিল আমাদের জীবন। বিয়ের 2 বছর পর আমার একটা মেয়েও হয়। তারপর হঠাৎ করে সেই ছেলের সাথে আমার বউয়ের দেখা হয়। সে তখন আমার বউকে সেই ফটোগুলো দেখে আবারও ব্ল্যাকমেল করার চেষ্টা করে। তখন সে আমাকে তার পূর্বের সব ঘটনা খুলে বলে। তা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি সরে যায়। তারপর তাকে আমি তার বাবার বাসায় রেখে আসি আর বলি ডিভোর্স দিয়ে দিব। তার 2 দিন পর শুনি আমার বউ নাকি সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। এর বেশ কিছুদিন পর সে ছেলেটা আমার বউয়ের সব পিক নেটে ছেড়ে দেয় আর সবাই জানাজানি হয়। তারপর কি হলো? এসব হওয়ার পর আমার বউ একবার ঘুমের ট্যাবলেট খেয়ে করার চেষ্টা করে আর একবার শেষ করার চেষ্টা করে। শেষে তো পুরো বোতল খায়। তখন বুঝতে পারি আমার বউ তার ভুল বুঝতে পেরেছে আর আমাকে কতটা ভালোবাসে। তার ওই সময় আমার পাশে থাকাটা দরকার। যেহেতু আমাদের বেবি হয়েছে সেহেতু বেবির জন্য তার মায়ের দরকার, তাই আবার আমার সংসারে নিয়ে আসি। এত কিছুর পরে তাকে মেনে নিলি? দেখ ভাই, সে তার বাবা ভাইয়ের সংসারে থাকা অবস্থায় এসব করেছে,
কেয়ামতের দিন আমি দোষী হব না, হবে তার বাপ ভাই। আর আমার সংসারে আসার পর তার সমস্ত খারাপ কাজ ত্যাগ করে পুরোদমে আল্লাহর কাজ করা শুরু করেছে। আর কোন মেয়েটা বলতে পারবে যে সে স্কুল কলেজ জীবনে তাদের ভার্জিনিটি হারায় নাই পরপুরুষের দ্বারা? আর আমিও তাকে ভালোবেসে ফেলেছি বলে মেনে নিয়েছি। আর আমার কাছে আসার পর সমস্ত কিছু তো ছেড়ে দিয়েছে। তারপর কি হলো? ওকে আমার বাসনে আসার পর মহল্লার মানুষ নানা রকম কথা বলতে থাকে আমাদের। এসব কথা সহ্য করতে না পেরে সে আমাদের সবাইকে ছেড়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আমাদের সুখের জন্য কেউ যেন আমাদের কোনো কথা বলতে না পারে, সে এই সিদ্ধান্ত নেয়। সে যদি আমাদের সবার ভালোর জন্য এত কিছু করতে পারে, তাহলে তাকে ভালো রাখার জন্য আমি কেন ত্যাগ স্বীকার করব না? তাই ওকে নিয়ে, পরিবার নিয়ে এখন আমি এখানে থাকি। সে এখন পর্দা করে চলে আর সবসময় নামাজ কালাম নিয়েই থাকে। আর আল্লাহর কাছে তার করা ভুলের জন্য ক্ষমা চায়। যেখানে মানুষ বড় বড় পাপ করার পর সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়, সেখানে আমরা কেন মানুষের ভুলের ক্ষমা করতে পারবো না? তবুও বন্ধু, সমাজের মানুষের কথা। থাক বন্ধু, আর বলতে হবে না, আমি যাই। তবে শুনে রাখ, একদিন না একদিন দেখবি সেদিন মানুষ তোর খবর নেবে না। যখন তোর টাকা পয়সা থাকবে, তখন তোর পিছে মানুষের অভাব হবে না। আর মানুষের কাজই হলো কার কি দোষ আছে তা নিয়ে সমালোচনা করা। বন্ধু সরি রে। এই সরিটা আমাকে না বলে তোর বউকে বল। এই সময়গুলোতে কাছের মানুষ পাশে না থাকলে তারা অনেক ভুল সিদ্ধান্ত নিয়ে নেয়। আর আল্লাহ তার সাথেই তোর জোড়া রেখেছিল। অতএব ওপর আল্লাহর ওপর বিশ্বাস রাখ। আর তুই যেভাবে বললি, ভাবি তোকে নিশ্চয়ই তার চেয়ে বেশি ভালোবাসে। তুই বরং ভাবিকে আবার ফিরিয়ে নিয়ে আয়। এই সমাজে মানুষ তো পতিতাকেও বিয়ে করে সংসার করছে, সে জায়গায় তোর বউ তো হাজার গুণে ভালো। তোর সংসার তুই করবি, এই সমাজের মানুষ তো আর করবে না। যদি বিয়ের পর তোর বউ এইসব বাজে কাজ করতো, তাহলে আমি তোকে মানা করে দিতাম তাকে না নিয়ে আসার জন্য। আর কেউ ভুল করলে তাকে ক্ষমা করে শেষবারের মতন একটা সুযোগ দেওয়া দরকার। আমি আসি রে, মেয়েটার জন্য হরলিক্স নিতে এসেছিলাম। রাজীব চলে গেল, কিন্তু রাজীব যা বলছে ঠিকই বলেছে। সুপ্রিয়া তো আর আমার সাথে বিয়ের পর কোনো খারাপ সম্পর্কে জড়ায় নাই। অনেকে তো বিয়ের জন্য অনেক কথাই গোপন করে, হয়তো বা সুপ্রিয়াও গোপন করেছিল। তবে সে তো আমার পুরো পরিবারকে আপন করে নিয়েছিল, তার মাঝে তো কোনো খারাপ দিক দেখি নাই। আমার বোনও তো খারাপ রাস্তা বেছে নিতে ধরেছিল। যদি না আমি থাকতাম তাহলে তো সেও না 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 আমার সুপ্রিয়াকে লাগবে। কাল অফিস থেকে ফেরার পর সুপ্রিয়ার কাছে গিয়ে ক্ষমা চাইবো আর তাকে ফিরিয়ে নিয়ে আসবো। সুপ্রিয়ার বাচ্চা হলো, তবুও শামীম এলো না। এবার সুপ্রিয়ার মা বাবা ভাই ভাবি সবাই খেপে গেল। সবাই সুপ্রিয়াকে নানান কথা জিজ্ঞাসা করতেছে, কিন্তু সুপ্রিয়া তার কোনো উত্তর দিতেছে না। তাই সুপ্রিয়ার মা মাহমুদকে ফোন করে এখানে আসতে বলল। মাহমুদ আসার পর সুপ্রিয়ার মাকে বলে, আন্টি এত জরুরি ডাকলেন যে? তোর বোন বান্ধবীকে জিজ্ঞেস কর কেন শামীম ওর বাচ্চা হওয়ার পরেও নিতে আসলো না। আমি কি বোঝা হয়ে গেছি নাকি এ বাড়ির মানুষের কাছে? যদি বোঝা হয়ে যায় তো বলো, চলে যাব। আর এখন তো একটা চাকরি করি, তাই কোনো সমস্যা হবে না আমার। কি রে বোন, কি হয়েছে? কোনো তো এতদিনও বললি না। তুই আমাদের কাছে বোঝা হতে যাবি কেন? সারা জীবন তোকে রাখতে পারবো, কিন্তু এই সমস্ত জানতে চাই অনেক কথা বলে। তোর বিয়ে হয়ে গেছে, তবুও কেন তুই এইখানে আজ 1 বছর বেশি সময় ধরে? নাকি শামীম ভাইকে বলবো কি সমস্যা তোদের? বল মা, তোদের কি কোনো হয়েছে? সুপ্রিয়া বলল কি হয়েছে, দরকার হলে আমরা এর একটা বিহিত করব। উনি আমাকে ওনার বাসা থেকে তাড়িয়ে দিয়েছে। তাড়িয়ে দিয়েছে মানে? ছোট চাচার সাথে তো আমাদের অনেক আগে থেকেই জমি নিয়ে সমস্যা। তার উপর ছোট ভাইয়া ছোট চাচার বড় মেয়েকে বিয়ে না করাই আবু গলায় দড়ি দিয়ে মরে। সেই প্রতিশোধ তুলতেই পলাশ ভাইয়া আমার গোসল করার ভিডিও করে, যাতে আমি নিজের ভাই মনে করতাম, যে আমাকে তার নিজের বোনের মতো ভালোবাসে সে। আর পলাশ ভাইয়া মাহমুদের বোনকে ভালোবাসে আর মাহমুদের বোনকে ব্ল্যাকমেল করে। আর আমি একদিন ঘুমিয়েছিলাম ঘরে, সেই সময় মাহমুদ আমাকে বাসাতে আসে। আর মাহমুদকে পলাশ ভাইয়া তার আর মাহমুদের বোনের ফোন আলাপ আর খারাপ কিছু পিক দেখিয়ে ব্ল্যাকমেল করে আর আমাকে কিস করতে বলে। মাহমুদ আমার ঘরে ঢুকে দেখে আমি ঘুমিয়ে আছি। মাহমুদ আমাকে কিস করে না, কিন্তু এমনভাবে সে করে মনে দুজনকে কিস করতেছি। আর সে সময় পলাশ ভাইয়া সেটা ভিডিও করে।
আর একদিন পলাশ ভাইয়া এসব ভিডিও দেখিয়ে আমাকে ভয় দেখায় আমি যদি মুখ খুলি তাহলে তোমাদের সবার সম্মান সে নষ্ট করে দিবে, আর তার সাথে আমাকে বিছানায় শুতে হবে। তার কিছুদিন পর সে আরও একটা ভিডিও করে, আর সে সময় তোমরা কেউ বাসাতে ছিলে না। সে আমার সাথে করতে চাই, আমি তাকে মিথ্যা কথা বলি। পরে আমার বিয়ের 7 মাস পর পলাশ ভাইয়া তোমাদের জামাইকে এসব ভিডিও পাঠিয়ে দেয়, আর আমার সুখের সংসারটা ভেঙে দেয়। তোমরা মনে হয় জমির কোনো বিষয় নিয়ে ওনাকে ডেকেছিলে। সে সময় পলাশ ভাইয়া মনে হয় এলাকার ছেলে লাগিয়ে দিয়ে তাকে নানান কথা শোনায়, আর মাহমুদ আর আমার সম্পর্কে খারাপ কথা বলে, যার কারণে সে আমাকে তাড়িয়ে দেয়। বাবা, ভাইয়া, তুমি বলো আমি কি খারাপ? ভাবি, মা, বলো, তোমরা বলো আমি কি করতাম তখন? মাহমুদ, বল না বাকি কথাগুলো। সুপ্রিয়া যা বলেছে সত্য বলেছে, সব কিছু পলাশ ভাইয়া করেছে। আজ তার জন্য আমার বোনটা সবসময় ঘরবন্দি থাকে, কোথাও যায় না। সুপ্রিয়ার সাথে এসব করতে আমাকে বাধ্য করে পলাশ ভাইয়া। তারিন যেমন আমার বোন, সুপ্রিয়াও তেমনি আমার বোন। এসব কথা আমাকে আগে কেন বলিস নাই তুই? আমার কলেজার টুকরো বোনটা এত কষ্ট সহ্য করে আছে যা আমরা জানি না। তোমরা থাকো, আমি আসতেছি। সুপ্রিয়ার বড় ভাই রাগ হয়ে তাদের বাসা থেকে বের হয়ে গিয়ে পলাশের বাসায় গিয়ে ওর বাবা মার সামনে দিয়ে শার্টে কলার ধরে টেনে বাইরে নিয়ে আসে। আর যে ছেলেগুলোকে শামীমকে মিথ্যা বলার জন্য লাগিয়ে দিয়েছিল তাদেরকে নিয়ে সুপ্রিয়ার ভাই ওদের বাসায় আসে। এই, আমার বোন তোদের কার কি ক্ষতি করেছে যার জন্য আমার বোনের সুখের সংসারটা নষ্ট করে দিলি? আমার বোনের গায়ে কলঙ্কের দাগ লাগিয়ে দিলি? সব পলাশের কথা মতো করেছি ভাইয়া, আমাদেরকে মাফ করে দিন। সুপ্রিয়া, আমরা তোমাকে সব সময় নিজের বোনের মতো দেখেছি, আমরা সবাই পাপ করেছি, তোর পায়ে ধরি বোন, আমাদেরকে মাফ করে দে। সুপ্রিয়া চুপ, কেঁদেই যাচ্ছে। তোর বোনের ভিডিও শুধু শামীমকে দেওয়ার পর আর কাউকে দেই নাই। আমি সব ভিডিও নষ্ট করে ফেলেছি। ভিডিওগুলো শুধু তুই, আমি আর শামীম দেখেছে। তোর সাথে খারাপ কাজ করতে চাইছি, ঠিক আছে, কিন্তু তোর বোনকে মানতাম বলে কিছু করি নাই। যদি বোন না বানাতাম তাহলে হয়তো বা অনেক কিছু করতাম তোর সাথে। আমি তো মনে করেছি তুই তোর স্বামীর বাসায়, আমি তো সংসার নষ্ট করতে চাই, শুধু তোদের একটু অশান্তিতে রাখতে চাইছি বোন। ভাইয়া, আমার ভাগে সব জমি জমা ব্যাংক ব্যালেন্স পলাশ ভাইয়াদের দিয়ে দাও। এই সব কিছুর জন্যই তো আমার এই অবস্থা। পলাশ সুপ্রিয়ার ভাইয়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুপ্রিয়ার পা জড়িয়ে ধরে ক্ষমা চাইল। সুপ্রিয়া পলাশের পা ছাড়িয়ে দিয়ে দূরে দাঁড়িয়ে, আজ তোমার মতো ছেলের জন্য হাজার হাজার মেয়ে জীবন দিতে হচ্ছে। আজ তোমার মতো ছেলের জন্য কত বোনের সংসার শেষ হয়ে যাচ্ছে। মেয়েরা কি কখনো চায় তাদের কোনো গোপন ভিডিও বের হোক? পলাশ ভাইয়া, মনে আছে আপু মারা যাওয়ার আগে আপুকে যা এনে দিতা, ঠিক সেই একই জিনিস আমাকে এনে দিতা। কেউ যদি আমার দিকে বা আপুর দিকে চোখ তুলে তাকাতো, তার অবস্থা তুমি কি করে দিতা? তোমাকে তো নিজের মায়ের পেটের ভাইয়ের মতোই আপন ভাবতাম ভাইয়া। তাহলে কেন এমন করলে আমার সাথে? বোনের প্রতিশোধ নিতে গিয়ে আর একটা বোনের ক্ষতি করে ফেলেছি, আমাকে ক্ষমা কর বোন। তা না হলে আমার বোন যে কবরে আছে সে আমাকে ক্ষমা করবে না। ভাইয়া, ক্ষমা চাইতে হবে না, তুমি আমার ভাই। তোমাকে ক্ষমা করব যদি তুমি তারিনকে বিয়ে করো। আমি রাজি আছি বোন, আমি রাজি। পলাশ এবার কেঁদে ফেললো। সে বুঝতে পেরেছে সে কত বড় ভুল করেছিল। সুপ্রিয়া সবাইকে মানা করে দেয় কেউ যেন শামীমকে তার সন্তানের কথা না বলে আর তাকে নিয়ে যেতে না বলে। ফ্ল্যাশব্যাক। আমি বাসায় এসে দেখি সবাই এসেছে আর সবাই অনেক হাসাহাসি করতেছে। যখন আমাকে বাসায় আসা দেখলো তখন সবার কথা বন্ধ করে দিল সবাই। আমি ওদের কোনো কথা না বলে নিজের ঘরে গেলাম। সত্যি কি সুপ্রিয়া নিজের ইচ্ছাতেও সব করেছে নাকি ওর সেই প্রেমিকগুলো বাধ্য করেছে? আমি তো সেদিন থেকে ভিডিও যে দিয়েছে তাকে খুঁজতেছি কিন্তু পাচ্ছি না। যে আইডিটা দিয়ে ভিডিও দিয়েছে সেই আইডিটা তো নষ্ট। সুপ্রিয়া যা করেছে করেছে, আমার কোনো সমস্যা নাই। আমি আমার সুপ্রিয়াকে আমার কাছে ফিরে নিয়ে আসবো।
পরের দিন অফিসে গেলাম। কাজের চাপের জন্য অনেক রাত পর্যন্ত কাজ করা লাগলো, তাই আর সুপ্রিয়ার কাছে যেতে পারলাম না। তাই অফিস থেকে পরের দিনের জন্য ছুটি নিলাম। বাসাতে এসে দেখি এত রাতেও সবাই হাসি খুশি। ব্যাপার কি তা জানি না। ভাবি শুধু বলতেছে প্রান্তির এখন 2টা ভাইও আছে। আমি যখন আমার ঘরে ঢুকবো তখন ভাইয়ার কাছ থেকে শুনতে পেলাম শামীমের ছেলে দুটো ঠিক শামীমের কার্বন কপি আব্বা। ভাইয়ার এমন কথা শুনে ঘরে না গিয়ে আবার তাদের কাছে চলে আসলাম। ভাইয়া, ছেলে মানে কি বলো তুমি? কিছু না, তোর ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নিচে খেতে আয়। স্পষ্ট শুনতে পেরেছি আমি। আমার ছেলে আমার কার্বন কপি এ কথা বলেছো? তুই যা, ভালো লাগতেছে না। মা বলো কি হয়েছে? যাকে বাসা থেকে মিথ্যা অপবাদের কারণে তাড়িয়ে দিয়েছিস সে তোর সন্তান জন্ম দিয়েছে। আজ 3 মাস হলো, তাও যমজ সন্তান। আমি ভাবির কথা শুনে অনেক খুশি হলাম। আমি বাবা হয়েছি আর সুপ্রিয়া মা হয়েছে। এসে কোনো লাভ নেই, তোর সন্তানকে তুই দেখতে পারবি না। ভাবি পরশুদিনই এই শহর ছেড়ে অন্য শহরে চলে যাবে, আর তোকে কোনোদিনও ক্ষমা করবে কিনা জানি না। তোর সংসার আর জোড়া লাগবে না মনে হয়। সুপ্রিয়াকে অনেকবার নিয়ে আসার জন্য গেছি আমরা, কিন্তু তার এক কথা, তোর সাথে সে সংসার করবে না বলে দিয়েছে। তোমরা বললেই হলো নাকি? সুপ্রিয়া আমাকে তার নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। আমি আনতে গেলে তো সে এমনিতে চলে আসবে, শুধু সকালটা হতে দাও। জেগে জেগে স্বপ্ন দেখো বাবা, সেটাই ভালো। এই তৃপ্তি খাবার সাজা টেবিলে পাগলের সাথে কথা বলো, কোনো লাভ নাই। সবাই একসাথে খাওয়া দাওয়া করে যে যার ঘরে চলে গেলাম। আজ কেন যেন চোখে আমার ঘুম আসতেছে না। কালকে কি বলবো সুপ্রিয়াকে সেসব ভাবতেছি। আর আমার 2টা মানিকের জন্য কি কি নিব আর তাদের সাথে নিয়ে কি যে করব, ভাবতে পারছি না। আজ অনেক দিন নামাজ পড়ি না, তাই গোসল করে নামাজ পড়তে বসে গেলাম। মোনাজাতে আমার ছেলে আর সুপ্রিয়ার জন্য দোয়া করতে থাকলাম। অনেক সময় নিয়ে নামাজ কায়েম করলাম। পরের দিন সকালে আমি সোজা মার্কেটে চলে গেলাম। সেখানে গিয়ে আগে আমার ছেলে 2টার জন্য কাপড় কিনলাম, তারপর সুপ্রিয়ার জন্য জামা, শাড়ি, বোরকা নিলাম, আর ছেলে 2টার জন্য বেবি ফুড নিলাম। নিয়ে সুপ্রিয়াদের বাসার কাছে গেলাম। গিয়ে ভিডিও সেই ছেলেটার সাথে দেখা, সুপ্রিয়ার সাথে খারাপ কাজ করতে চাইছিল। শামীম, কেমন আছো? আর আমাকে মাফ করে দিও ভাই, আজ আমার ভুলের জন্য তোমার আর সুপ্রিয়ার সংসার ভাঙার পথে। মানে কি করতেছেন আপনি এসব? তখন পলাশ ভাই সবকিছু খুলে বলল, আর সেদিনের সব ছেলেগুলোকে ডেকে সব সত্য কথা বলতে লাগলো, যা শুনে আমার মাথায় আসমান ভেঙে পড়লো। আমি কি করেছি? সুপ্রিয়ার সাথে ঘোর অন্যায় করেছি আমি। পলাশ ভাইয়ের কাছে সব সত্য শুনে নিজেকে অপরাধী মনে হতে লাগলো আমার। আর সবাই মিলে আমার কাছে ক্ষমা চাইলো। আমি ওনাদের কাছে থেকে সুপ্রিয়াদের বাসায় ঢুকলাম। আমি বাসাতে ঢোকাতেই সবাই আমার দিকে সরু চোখে অবাক হয়ে তাকিয়ে আছে। হয়তোবা কেউ আশা করেনি আমি আসবো। এত কিছুর পরও আমি সবাইকে সালাম দিলাম। বাসার ভিতরে সবাই আছে, শুধু সুপ্রিয়া নাই। তাই আমি, বাবা সুপ্রিয়া কোথায়? ওকে দেখতেছি না। সুপ্রিয়া কোথায় বাবা? শ্বশুরকে বললাম। ওর ঘরে আছে ও। এতদিন পর তোমার সুপ্রিয়ার কথা মনে পড়লো? তুমি চুপ করো তো, যাও বাবা ঘরে যাও। মা আসলে আমি আর ওখানে না থেকে সুপ্রিয়ার ঘরে গেলাম। গিয়ে দেখি ভিডিওর সেই ছেলেটা মানে মাহমুদ আর সুপ্রিয়া বেবিদের কোলে নিয়ে আছে। আমাকে দেখে দুজনেই বসা থেকে দাঁড়িয়ে গেল, আর সুপ্রিয়ার চোখ বড় বড় করে আমার দিকে দেখতেছে। এভাবে চোখ বড় করে কি দেখো তুমি? ভাবতেছি আপনি এখানে হঠাৎ করে কেন? বারে, আমার বউ বাচ্চার কাছে আমি আসবো না? কে আপনার বউ শুনি? কে আবার? তুমি আমার বউ, আর কে হতে যাবে? শুনেন মিস্টার, বউ ছিলাম যতক্ষণে আপনার বাড়িতে ছিলাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। হাতের সব জিনিস বিছানায় রেখে কান ধরে। এসব আদিক্ষেতা দেখাতে হবে না, আপনি এবার আসতে পারেন। বললাম তো ভুল করেছি। দেখি আমার বাবা 2টাকে এগিয়ে গেলাম। খবরদার, ওদের আপনি স্পর্শ করার চেষ্টা করবেন না বলে দিলাম। বারে, আমার সন্তানকে আমি স্পর্শ করব না তো কে করবে? ওরা শুধু আমার ছেলে, আপনার না। ওদের বাবাও আমি, মাও আমি। সরি তো, আমার ভুল হয়েছে। কোনটা ভুল আপনার? আপনি বারবার বলেছি একটা কথা বলবো, একবারও কি শোনার চেষ্টা করেছেন?
আপনাকে বলতে চেয়েছিলাম আমি মা হতে যাচ্ছি, আপনি বাবা। সেটা কি একবারও জানার চেষ্টা করেছেন? আমি ভেবেছিলাম এ কথা বলতে হয়তো রাগ করে আর তাড়িয়ে দিবেন না। তখন রাগের মাথায় কি না কি বলেছি, সরি তো। চুপ করুন আপনি, আর একটা কথাও বলবেন না। আমি তখন চুপ করুন আপনি, আজ আমি বলবো, আপনি শুনবেন। কি বলেছিলেন আমি বাজারি মেয়ে? তাহলে এই বাজারি মেয়ের কাছে আজ কি? ও, আমার তো আবার বাচ্চা হয়েছে, সেটাই শুনে নিতে আসছেন তাই না? সব মেয়েরা খারাপ হয় না, আপনাদের মতো ছেলেরা মেয়েদেরকে খারাপ করতে বাধ্য করে। প্রেম করার সময় কত শত মিষ্টি মিষ্টি কথা বা সোনা কলিজা জান এসব বলা। মেয়েটা যখন একটা ছেলেকে তার নিজের চেয়ে বেশি ভালোবাসে তখন তাকে ব্ল্যাকমেল করা শুরু করে দেন। জান, তোমাকে কাছে পেতে চাই, আরও কাছে। যখন মেয়েটা রাজি হয় না তখন কি বলেন? আমাকে তুমি একটুও ভালোবাসো না, যদি ভালোবাসতে তাহলে আমার কথা রাখতে। তারপর কি মিথ্যা অভিমান করে থাকেন। মেয়েটা যখন তার সব কিছু আপনাদের মতো কিছু ছেলেকে বিশ্বাস করে দিতে চাই তখন গোপন ক্যামেরা সেট করে রাখেন। অনেক সময় তো হাতে পায়ে ধরেন করার জন্য, ভিডিও করার জন্য। কি বলেন? কাউকে এ ভিডিও দিব না, আমাদের বিয়ের পর দেখব, স্মৃতি হিসেবে রেখে দিই। শোনো না। চুপ করুন আপনি, আজ কোনো কথা বলতে পারবেন না আপনি, সব আমি বলবো। বন্ধুরা, এটি এই গল্পের প্রথম পর্ব। তো এরপরে আমি পুরো গল্পটা দিয়ে দিতেছি খুব তাড়াতাড়ি। আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন গল্পটা আপনাদের কাছে কেমন লাগতেছে। তো আশা করছি ভালো লাগতেছে। তো এর পরে পর্বতেই পুরো সিজনটা আসতেছে, তাড়াতাড়ি কমেন্ট করুন।